আমি ইগনু রিজিওনাল সেন্টার কলকাতা থেকে গৌরব শ্রীবাস্তব বলছি। তো আমি একটু নিজের পরিচয় দিয়ে শুরু করতে চাই। আমি হচ্ছি টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স মুম্বাই ক্যাম্পাসের প্রাক্তন ছাত্র অফ সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট, কমিউনিটি অর্গানাইজেশন ডেভেলপমেন্ট প্র্যাকটিসের। আই এম অলসো ইউজিসি নেট জেআরএফ স্কলার। বর্তমানে আমি কন্যাশ্রী ইউনিভার্সিটির সাথে আমি অ্যাজ এ গেস্ট লেকচার হিসেবে জুড়ে আছি। আর এখন আমি আপনাদের যে ইউনিটটা পড়াতে চাই সেটা হচ্ছে ব্যাচেলর অফ সোশ্যাল ওয়ার্ক জেনারেল, যেটা বিএসডব্লিউ জি এর 126 এর ব্লক 1। ব্লক 1 এর 5টা ইউনিটস আছে। তো এই 5টা ইউনিটের মধ্যে প্রথম 3টে ইউনিট অ্যাকচুয়ালি এই 126 নম্বর বিএসডব্লিউ জি এর এই প্রোগ্রামটার নাম হচ্ছে সোশ্যাল ওয়ার্ক ইন ফ্যামিলি সেটিং। তো সোশ্যাল ওয়ার্ক ইন ফ্যামিলি সেটিং এটা শুরু করার আগে আমি প্রত্যেকটা যে প্রথম 3টে ইউনিট আমি পড়াবো আজকে, সেটাকে আপনাদের একটু বলতে চাই। এটাই যে আজকে আমাদের ফ্যামিলির ব্যাপারে, যে ফ্যামিলির কনসেপ্ট কি, ফ্যামিলির মিনিং কি, আর আমাদের সোশ্যাল ওয়ার্কের অ্যাকচুয়ালি কি প্রয়োজনীয়তা, এটা হচ্ছে ইউনিট 1 কভার করছে। আর সেকেন্ড ইউনিটের মধ্যে কভার করছে যে ফ্যামিলি লাইফ এডুকেশন। আমাদের পারিবারিক থাকতে গেলে যে আমাদের একটা পারিবারিক লাইফের এডুকেশন আমাদের দরকার হয়, সেটা যে আমাদের রেলিভেন্সটা কি। অ্যান্ড তৃতীয় নম্বর ইউনিট হচ্ছে ইম্পর্টেন্স অফ ফ্যামিলি লাইফ এডুকেশন, আর যেখানে সব থেকে বড় রোল প্লে আছে আমাদের ফ্যামিলি পেরেন্টস, তাছাড়া আমাদের নেবারহুড। সেখানে আমরা অবশ্যই যে আমরা একটা ইন্ডিভিজুয়াল, আমরা অ্যাজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য ফ্যামিলি অ্যান্ড ইভেন দ্য সোসাইটির অল দ্য যারা স্টেক হোল্ডার্স যারা অলরেডি আছে। আর তাছাড়াও যে সোশ্যাল ওয়ার্কের পার্সপেক্টিভ, অ্যাকচুয়ালি সোশ্যাল ওয়ার্কার্সরা, প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কার্স অ্যান্ড ইভেন এনজিও অ্যান্ড সিভিল সোসাইটিতে কি রোল আছে, তো এই ব্যাপারে আমরা আজকে কমপ্লিটলি আলোচনা করব। তো প্রথমে আমি বলতে চাই যে আমরা সবসময় একটা জিনিস জানি যে ফ্যামিলি, তো আমাদের জন্মের সূত্র থেকেই আমরা মোটামুটি সবাইকে যদি জেনারেলাইজেশন করে আমরা যদি ধরে নিতে চাই যে ফ্যামিলি আমরা একটা অলরেডি পেয়ে যাচ্ছি ব্যাপারটা। তো এই ফ্যামিলি অলরেডি এটাকে অলরেডি আমরা একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করছি, সেটাকে যদি ধরে না, যদি আমি অরফ্যান বা অন্য এক্সেপশনটাকে বাদ দিয়ে দেওয়া যায়, তো সেখানে আমি বলতে পারি যে আমরা ফ্যামিলিতে জন্মগ্রহণের মাধ্যম দিয়ে, তো আমরা ফ্যামিলি থেকে অনেক কিছু জিনিস ইনহেরিট করছি। এর মধ্যে যেমন অ্যাকচুয়ালি যে ফ্যামিলিতে জন্মানোর মাধ্যম দিয়ে আমরা একটা জিনিস যেটা পাচ্ছি সব থেকে বড় হচ্ছে স্টেটাস। এবার স্টেটাস হচ্ছে আমাদের স্টেটাস অফ বিলঙ্গিং অ্যান্ড স্টেটাস অফ অ্যাচিভমেন্ট। এবার স্টেটাস অফ বিলঙ্গিং যেটা অ্যাসক্রাইব স্ট্যাটাস ম্যাক্স ওয়েবার বলতো, যে আমাদের বর্তমানে আমরা যে ফ্যামিলিতে জন্মাচ্ছি সেটার মধ্যে আমরা যেটা অ্যাসক্রাইব স্ট্যাটাস, যেটা আমরা জন্মগতভাবে পাচ্ছি ডিউ টু দ্য ফ্যামিলি, যেটা অলরেডি ইনহেরিট করে আসছে, একটা হচ্ছে রিলিজিয়ান, কাস্ট, ঠিক আছে। তাছাড়া আমার যে সোশ্যাল কন্ডিশনটা অলরেডি আমি যে ফ্যামিলিতে পাচ্ছি সেটা হচ্ছে আমার বিলঙ্গিং, স্ট্যাটাস অফ বিলঙ্গিং। আর স্ট্যাটাস অফ অ্যাচিভমেন্ট বলতে আমি বর্তমানে পড়াশোনা বা আমার যে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস বা আমার কোনো স্কিলস, যেটা আমি সময়ের সাথে সাথে সেটাকে অ্যাকোয়ার করে আমি নিজেকে একটা কোনো জায়গায় প্লেস করতে পারছি, সেটা আমার অ্যাচিভ স্ট্যাটাস। ঠিক আছে, মানে বর্তমানে যদি আমি আজকে প্রফেশনালি আপনাদের পড়াচ্ছি, ইট ইজ মাই অ্যাচিভ স্ট্যাটাস। বাট ইফ ইউ, আপনারা যদি আমার কাস্ট ব্যাকগ্রাউন্ড দেখেন, আমার রিলিজিয়ান ব্যাকগ্রাউন্ড দেখেন, ঠিক আছে, আমার সোসাইটাল স্ট্যাটাস ব্যাকগ্রাউন্ড দেখেন, তাহলে এটা সোসাইটাল অবস্থানটা দেখেন, তাহলে আপনি এটা অ্যাসক্রাইব স্ট্যাটাস হিসেবে পেতে পারেন। আর এখানে তার স্ট্যাটাসের সাথে একটা ইন্টাররিলেটেড অনেক বড় চিজ রয়ে যাচ্ছে বা জিনিসটা রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে রোল। এবার রোল হচ্ছে একটা মানুষের বিভিন্ন রোল থাকে। তো আমার বাড়িতে একটা অ্যাজ এ সান হিসাবে বিভিন্ন রোল আছে, আমার বিভিন্ন ডিউটি পালন করতে হয়, সেটা একটা রুলস। আর সেইভাবে আমার এখানে বিভিন্ন জায়গায় যখন ইনস্টিটিউশনে পড়াতে হয়, সেখানে আমার অ্যাকচুয়ালি পড়াশোনাকে ইম্পার্ট করতে হয় বা আপনাদের পড়াতে হয়, আমার নিজের নতুনভাবে লার্নিং করতে হয়, সেটা আমার একটা রোল। একটা ইন্ডিভিজুয়ালের রোল মাল্টিপল টাইমস মাল্টিপল ফেজে বিভিন্নভাবে চেঞ্জ হয়। বাট এই রোলসটা অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি, ইট ইজ অ্যাকসেপ্টেবল বাই দ্য সোসাইটি। এই রোলসটা কিন্তু আমাদের কমপ্লিটলি অ্যাকসেপ্টেড, ঠিক আছে, সোসাইটির দ্বারা অ্যাকসেপ্টেড হচ্ছে, ঠিক আছে। তো এবার এই যে রোলস অ্যান্ড আমি যেটা বলছি স্ট্যাটাস, এটা হচ্ছে খুব কোর কম্পোনেন্ট অফ দ্য সোশ্যাল স্ট্রাকচার। সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে সব থেকে বড় জিনিস হচ্ছে ইনস্টিটিউশনসটাকে আমাদের জানতে হবে, হোয়াট আর দ্য সোশ্যাল ইনস্টিটিউশনস। সোশ্যাল ইনস্টিটিউশনের মধ্যে যে প্রাইমারি ইনস্টিটিউশনস হয়, যেটা নিয়ে আমরা বেশি কথা বলবো, একটা হচ্ছে ফ্যামিলি, ম্যারেজ, কিনশিপ আর রিলিজিয়ান, যে অলরেডি কথাটা আমি আপনাদের বলেছি। এইগুলো আমাদের বেসিক নিডস কে ফুলফিল করছে, এই 4টি ইনস্টিটিউশনস। যেটা আমাদের বেসিক নিডস মানে আমরা ছোটবেলা থেকে শুনি রুটি, কাপড়া, মাকান বা ফুড, ক্লথ এন্ড শেল্টার। আর তাছাড়া যে আনুষঙ্গিক যে সেকেন্ডারি যে সোশ্যাল ইনস্টিটিউশনস গুলো আছে, তার মধ্যে যে হয়ে গেল একটা হচ্ছে এডুকেশন, আমরা এডুকেশন বিভিন্ন স্কুল, কলেজ, এই যে ইনফর্মাল সেটিং। হ্যাঁ, তাছাড়া আমাদের রয়ে গেল আবার পলিটির মধ্যে পলিটিক্স রয়ে যাচ্ছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টির দ্বারা এটা নিয়ন্ত্রিত হচ্ছে। ইভেন আমাদের পার্লামেন্ট ডেমোক্রেটিক যে সিস্টেম, পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসি, তার মধ্যে আমরা অ্যাকচুয়ালি ফার্স্ট পাস দ্য পোল, যে আমাদের ভোটিং সিস্টেম বা প্রসিডিওর, যার মধ্যে আমাদের ডেমোক্রেটিক পাওয়ারটাকে আমরা ফুলফিল করি। তো এইভাবে পলিটিক্যাল সিস্টেম, পার্লামেন্ট, অ্যাসেম্বলি আমাদের বিভিন্নভাবে আছে, মিউনিসিপ্যালিটি।
তাছাড়া আরো বাদবাকি রয়ে যাচ্ছে আমাদের ইকোনমিক্স এর মধ্যে বিভিন্ন ধারা আছে, ইকোনমিক্স এর মধ্যে ইকোনমিক্যাল ইনস্টিটিউট যেমন আছে, ইকোনমিক্স অ্যাজ এ ইনস্টিটিউট এর বিভিন্ন ধারা আছে। ঠিক আছে, এই সবগুলো নিয়েই প্রত্যেকটা, আমি যখন একটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জিনিসের সাথে জন্মগ্রহণের মাধ্যম দিয়েই ফ্যামিলিতে থাকার মধ্যে দিয়ে আমি নিজের কিনশিপ, আমার সাথে যে যোগসূত্রে আত্মীয়, আমার মা বাবা ছাড়াও যারা আদার্সরা আছে, ইভেন আমি যে রিলিজনের মধ্যে আসছি, তাছাড়া আমার যে সোশ্যাল স্ট্যাটাস, যেটা আমার হয়তো অর্থনৈতিক অবস্থা যেটা আমার মা বাবার দ্বারা নিয়ন্ত্রিত ছিল বা মা বাবা যেটা পেয়েছে সেটার মধ্যে আমি অলরেডি নিজেকে প্লেস করছি। আর তাছাড়া আমার যে বিভিন্ন রোল প্লে করা, ছোটবেলা থেকে স্কুলে পড়তে যাওয়া, খেলাধুলা করা, তারপর থেকে নতুন ভাবে নিজেকে একটা বিভিন্ন নতুন ভাবে স্ট্যাটাস অ্যাচিভের ফলে সেখানের মাধ্যমে কি রোল প্লে করা, এইভাবে প্রপারলি আমি বিভিন্ন ইনস্টিটিউশনের সাথে একটা ইন্টারাকশন করে যাচ্ছি। আমি যেমন একটা এডুকেশন ইনস্টিটিউট, যেটা বর্তমানে ইগনু, যদি এডুকেশন ইনস্টিটিউটের একটা পার্ট হয় ইগনু, সেখানে আমি এসে বর্তমানে একটা ইন্টারাকশন করছি আই অ্যাজ এ ইন্ডিভিজুয়াল। সো এইভাবে প্রপারলি একটা সোশ্যাল সিস্টেম গঠিত হয়। ঠিক আছে, তো এইভাবে সোশ্যাল সিস্টেমের মধ্যে ফ্যামিলি হচ্ছে একটা বেসিক ইউনিট অ্যান্ড ফান্ডামেন্টাল ইউনিট, যেটা বিভিন্নভাবে সোশিওলজিস্টরা বিভিন্নভাবে ডিফাইন করেছে। আর ওভারঅল যেটা আমাদের কনসেপশন অফ ফ্যামিলি, যেটা অ্যান্থনি গিডেন্স, একটা রেনাউন্ড সোশিওলজিস্ট, যিনি বলছেন যে ইট ইজ দ্য ইউনিয়ন অফ মেল অ্যান্ড ফিমেল, যার ফলে যে প্রক্রিয়েশন হচ্ছে তারপরে সেটাকে তারা কেয়ারিং করা, এইভাবে ফ্যামিলি গঠিত হচ্ছে জেনারিক ওয়ে। ঠিক আছে, বা একটা জেনারেল সেন্স। ঠিক আছে, এবার এই ফ্যামিলির সাথে অনেক জিনিস জুড়ে যাচ্ছে, যেটা আমি অলরেডি ইনস্টিটিউশনের কথা বললাম। এবার ফ্যামিলির সাথে অনেক জিনিসগুলো জুড়ে যাচ্ছে, যেহেতু ফ্যামিলিতে থাকতে গেলে বা সোসাইটিতে এক্সিস্ট করতে গেলে কিছু নর্মস আছে এন্ড কিছু ভ্যালুজ আছে। এবার ভ্যালুজ আর নর্মস এর মধ্যে একটা কনফ্লিক্ট দেখা যায়, আর অনেক জায়গায় সামঞ্জস্য দেখা যায়। নর্মস হচ্ছে ব্যাপারটা আনরিটেন কোনো কিছু জিনিস, বা যেটা আমাদের একটা জেনারেল ভাবে, একটা আমাদের অলরেডি আমরা একটা জেনারেল ভাবে এই জিনিসটাকে অ্যাবজর্ব করে নিয়েছি, আর সেটাকে আমরা মেনে চলছি। ঠিক আছে, আর এই নর্মস এর মধ্যে দিয়ে আমাদের কালচারটাও সেভাবে গঠিত হয়ে যায়। ঠিক আছে, তো কালচারের বাইরে কিন্তু নর্মস না, নর্মস গুলো মানুষ সেইভাবে অ্যাকসেপ্টেড করেছে বলেই সেটাকে নর্মস। যেমন আমরা কাশি দেওয়ার আগে হাতটা মুখে দিই, কোনো বয়সজনকে দেখা হলে একটা গ্রিটিং করি, কাউকে হ্যান্ডশেক করি, এগুলো নর্মস এর মধ্যে পড়ে যায়, সোশ্যাল নর্মস। ঠিক আছে, এর মধ্যে কোনো গুড অ্যান্ড ব্যাড এথিক্যাল কোনো অব্লিগেশনস বা কোনোভাবে ডিফারেন্সিয়েশন করার ব্যাপার নেই। নর্মস মিন নর্মস। এর পরে যেটা চলে আসছে ভ্যালুজ, ভ্যালুজটা কমপ্লিটলি চলে আসছে যে প্রিন্সিপালটা আমরা অ্যাকচুয়ালি নিজেদের মধ্যে নিই, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বিহেভিয়ারের মধ্যে দিয়ে রিফ্লেক্ট করি, বা আমাদের ওয়ে অফ লাইফের মধ্যে বিভিন্ন অ্যাকশনের মধ্যে দিয়ে রিফ্লেক্ট করি। এটা কমপ্লিটলি ইন্ডিভিজুয়াল অ্যাফেয়ার্স, আর নর্মসটা খুবই সোশ্যাল অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ে যায়। আর ইন্ডিভিজুয়াল অ্যাফেয়ার্স এর মধ্যে ভ্যালুজ, যেমন কিছু ভ্যালুজ যেগুলোকে, যেমন গান্ধীজি বলতো মেন যে ভার্চু অফ লাইফ, যেটাকে উনি ভার্চু অফ লাইফ বা ডিউটি বলতেন, ওর মধ্যে মেন দুটো ভ্যালু হচ্ছে, একটা হচ্ছে অহিংসা, সত্যি কথা বলা। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ভ্যালুজ। আমাদের সামনে ইন্টিগ্রিটির কথা বলি অ্যাজ এ ন্যাশনাল সিটিজেন, আমরা সবসময় বলি যে আমরা সবসময় ইন্টিগ্রিটির কথা বলবো, দেশের বিভিন্ন রিলিজিয়নের ডাইভার্সিটি ইন্টিগ্রিটির কথা বলবো, যেখানে সবাই ইকুয়ালি কোএক্সিস্টেন্স করতে পারে, সেটা হচ্ছে একটা ভ্যালুজ। সেমনি আমরা সেভাবে অনেস্টির কথা বলবো। হ্যাঁ, অনেস্টি, এই প্রত্যেকটা জিনিস যে আমাদের অলরেডি বিহেভিয়ারের মধ্যে রিফ্লেক্ট হবে, আমরা প্রতিদিন নিজেদের কাজের অ্যাকশনের মধ্যে দিয়ে আনতে চাই, বা আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল যেটাকে ফিল করি, এটা ভ্যালুজ। সেটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ডিফার করে, ব্যাপারটা এটাই। তো এবার নর্মস এন্ড ভ্যালুজ এই সবসময় জিনিসটা থাকে, তার সাথে কিছু কাস্টমস অলরেডি গঠিত হয়ে যায়। কাস্টমসের ব্যাপারটা কিছুই না, একটা জেনারেল স্ট্যান্ডার্ড দেওয়া হয়, যেটা ফোকওয়েজ। ফোকওয়েজ মানে কোনো জিনিসটাকে মানুষ সোশ্যালি একটা গ্রুপের মাধ্যম দিয়ে অ্যাকসেপ্টেড করছে। যেমন এইভাবে একটা কালচারের মধ্যে কাস্টমস তৈরি হয়ে যায়। আমাদের যেমন পুজো, বা আমরা যে রিলিজিয়ন থেকে বিলং করি, আমাদের ভাবে কোনো না কোনো ভাবে নর্মস এর মাধ্যম দিয়ে বা ফোকওয়েজ, যেটা আমরা জেনারেল বিহেভিয়ারটাকে অ্যাবজর্ব করছি একটা গ্রুপের মাধ্যম দিয়ে, আর যখন গ্রুপরা একসাথে ওই জিনিসটাকে ফলো করছে, সেটা একটা কাস্টমসে পরিণত হয়ে যায়। যে আমাদের পুজোর সময় বিভিন্নভাবে ফুল দেওয়া, বা ফুলকে অর্পণ করা ঠাকুরের কাছে, বা সেভাবে অন্য রিলিজনের ক্ষেত্রে নামাজ পড়া, বা খ্রিস্টানিটিতে আদার্স ভাবে কোনোভাবে তারা নিজেদের প্রেয়ার মেথড যে আছে সেটা কমপ্লিটলি ডিফারেন্ট, আর গ্রুপ অফ পিপল একইভাবে করছে, দ্যাট বিকাম দেয়ার কাস্টমস অ্যান্ড দেয়ার প্র্যাকটিস, দে আর প্র্যাকটিসিং দিস কাস্টমস। তো এই প্রত্যেকটাও আমাদের পার্ট অফ লাইফ। প্রত্যেকটা মানুষ যারা ভাবে আমরা যে কোনো রিচুয়ালস বা কাস্টমস মানি না, দ্যাট বিকাম মানে দ্যাট টার্ন ইনটু এ কাস্টমস। তো এটা না মানার মধ্যে দিয়ে একটা নতুন ভাবে একটা কাস্টমস প্র্যাকটিস হয়। তারা একই, অনেক মানুষ দেখা যাবে যারা অলরেডি কিছু মানে না, তাদের মধ্যে একটা কোনোভাবে গ্রুপিংস আছে, তারা অনেক জায়গায় একই মতাদর্শের, তারা একইভাবে তারা লাইফস্টাইলটাকে লিড করার চেষ্টা করছে। তো এইভাবে সোসাইটি ফর্মেশন হয়, আর এটা ফাউন্ডেশন অফ বা বেডরক অফ সোসাইটি বলা হয় ফ্যামিলি। কেন ফ্যামিলিতে আমরা যে বিহেভিয়ারটাকে অলরেডি নিই, বা ফ্যামিলিতে আমরা যেভাবে নিজেকে প্লেস করি, বা ফ্যামিলিতে আমার অ্যাকচুয়াল স্ট্যাটাসটা কিভাবে থাকে, সেটাই কিন্তু আমাদের পরবর্তীকালে আমি সোসাইটি বা আমার যে নেবারহুড,
হ্যাঁ, একটা ইন্ডিভিজুয়াল তার পারস্পরিক যে নেবারহুড বলতে আমরা বুঝতে পারি, যদি আমি দেখতে পাই ইন্ডিভিজুয়ালকে যদি ভেন ডায়াগ্রামের মধ্যে রাখা হয়, তার আশেপাশে তার যখন নেবারহুডের সাথে যখন কানেকশন করবে পেরেন্টস বাদ দিয়ে, তাহলে স্যার স্কুল সহপাঠী বা আশেপাশে যারা মানুষেরা থাকে তারপর থেকে আরো যারা বড় বিস্তরে যাবে, তার যে ওভারঅল একটা কমিউনিটি আছে, সেই কমিউনিটির মধ্যে বিভিন্ন মানুষরা আছে, তারা বিভিন্নভাবে তারা জীবন জীবিকার মধ্যে দিয়ে রয়েছে, তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করবে। তো প্রত্যেকটা জিনিসই যে প্যাটার্ন অফ ইন্টারাকশনের মধ্যে দিয়ে আমাদের কিন্তু একটা সমাজ গড়ে ওঠে। তাই জন্য ফ্যামিলি বলে ব্যাপারটা, আমি যে বিহেভিয়ারটা ফ্যামিলি থেকে পাবো, সেই বিহেভিয়ারটা কোনো না কোনোভাবে আমি সোসাইটিকে ফিরিয়ে দেবো। এবার যদি কোনো সুস্থ ফ্যামিলি যদি অলরেডি একটা মোরালি অ্যান্ড এথিক্যাল জায়গাতে থাকে, তাহলে সেই সোসাইটিকে একটা মোরালি বা এথিক্যাল একটা জায়গাটা দিতে পারবে বা সেইভাবে সে রিফ্লেক্ট করবে। এর মধ্যে বিভিন্ন ব্যাপার আছে। এবার কিনশিপের মধ্যে ফ্যামিলি যখনই ব্যাপারটা বলা হয়, ফ্যামিলি দু প্রকারের হয় জেনারেল সেন্সে। বর্তমানে যখন আমাদের র্যাডিক্যাল বা 1950 বা 60s এর সময় যখন অনেক লিবারাল অ্যাপ্রোচের আইডিওলজি প্রোপাগেট হচ্ছে, মানুষ বিভিন্নভাবে সিভিল সোসাইটির মাধ্যমে বা বিভিন্ন পলিটিক্যাল মুভমেন্টের মধ্যে একটা আমাদের যে ওভারঅল ট্র্যাডিশনাল যে ফ্যামিলি সিস্টেমটাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করা হচ্ছে, তখন নতুনভাবে একটা লিবারেটেড ইন্ডিপেন্ডেন্ট আইডিওলজি সৃষ্টি হচ্ছে। পরবর্তীকালে আবার ওভারঅলি যখন ফেমিনিজম মুভমেন্ট যখন 1970s এর পর থেকে আসছে, তখন তারা অ্যাকচুয়ালি ফ্যামিলি ভ্যালুজ বা ট্র্যাডিশনাল যে নর্মস গুলো অলরেডি চলে আসছে, তাকে ওরা বড়ভাবে কোশ্চেন করার চেষ্টা করছে। তারপরে দেখা যাচ্ছে ফ্যামিলি নতুনভাবে একটা ম্যানিফেস্টেশন হচ্ছে, ঠিক আছে, ফ্যামিলি অলওয়েজ একটা নতুনভাবে রূপান্তরে পরিণত হচ্ছে। তো সেটা একটা আলাদা ফ্যাক্টর, কিন্তু সোশিওলজিতে ওভারঅলি ফ্যামিলি মানে আমরা বোঝা যায় যে দু প্রকারেরই হয় জেনারেলি। আদারওয়াইজ সিঙ্গেল মাইন্ড, সিঙ্গেল মাদার ফ্যামিলি বা উইডোড ফ্যামিলি বা লিভিং রিলেশনশিপের মধ্যে একটা ফ্যামিলি ফর্মেশন হয়। তো সেট ইজ অ্যানাদার কন্টেক্সট, বাট ওভারঅল যেটা লিগালি বাইন্ডিং যেটা আমাদের অ্যাকচুয়ালি ফ্যামিলি যেটা হয়, তার মধ্যে দু প্রকারই দেখা যায়। একটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, একটা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি। নিউক্লিয়ার ফ্যামিলি হচ্ছে মা বাবা অ্যান্ড তার চিলড্রেন, তাছাড়া কেউ না। আর জয়েন্ট ফ্যামিলি হচ্ছে আমার গ্র্যান্ড পেরেন্টসরাও ইনক্লুড থাকবে, ইভেন আমার আরো যারা ব্লাড রিলেশনশিপের তারাও থাকবে। তো এইভাবে বোঝা যাচ্ছে যে জয়েন্ট ফ্যামিলি আর নিউক্লিয়ার ফ্যামিলি। এই নিউক্লিয়ার ফ্যামিলিটা বরাবরই যখন আরবানাইজেশন ডেভেলপ হচ্ছে, যখন মানুষ আরো ইংলিশ এডুকেশনটাকে নেওয়া শুরু করছে, যখন মোটামুটি রামমোহন রায়ের সময় থেকে পরবর্তীকাল থেকে যখন মানুষ আরো বেশিভাবে ইংলিশ এডুকেশনটাকে নিচ্ছে, যাদের কোশ্চেন্স ভ্যালুটা আসছে, তারা যখন ইন্ডিপেন্ডেন্ট ফিল করছে যে জয়েন্ট ফ্যামিলির মধ্যে দেয়ার সাম রেস্ট্রিকশনস, অব্লিগেশনস, আর তাদের ফ্রিডম অফ স্পিচ বা ফ্রিডম অফ অ্যাক্টিভিটিটাকে কোনো জায়গায় রেকগনিশন পাচ্ছে না, নট অ্যাকসেপ্টেবল বাই দ্য ফ্যামিলি ইটসেলফ, তখন তারা বেরিয়ে আসার চেষ্টা করছে বিভিন্ন কাজের মাধ্যম দিয়ে বা নতুন প্রফেশন বা নতুন জীবন জীবিকার মাধ্যম দিয়ে। তারা অ্যাকচুয়ালি দেখছে যে নিউক্লিয়ার ফ্যামিলিটা ইজ আ ওয়ে ফরওয়ার্ড। বা এখানেও গিয়ে দেখা যাচ্ছে পরবর্তীকালে অনেক প্রবলেম দেখা যাচ্ছে, দ্যাট ইজ অ্যানাদার কনটেক্সট, সেটা নিয়ে পরবর্তীকালে আলোচনা করা যাবে। আমাদের টোটাল ইউনিটটাই হচ্ছে সোশ্যাল ওয়ার্ক ইন ফ্যামিলি সেটিং। তো এইভাবে হচ্ছে ব্যাপারটা দেখা যাচ্ছে যে ফ্যামিলি দু প্রকারের হচ্ছে। এবার কিংশিপ হচ্ছে একটা হচ্ছে ব্লাড রিলেশনশিপে, যে আমি অলরেডি ডিসেন্ড করছি, যে আমার ব্লাডটা অলরেডি আমি পেয়ে আসছি আমাদের অ্যানসেস্টারদের থেকে, যেটা ইনহেরিট করে আসছি, সেটা হচ্ছে। আরেকটা হচ্ছে নতুন ভাবে যে কারোর সাথে আমার যখন বৈবাহিক সম্পর্ক হচ্ছে বা আমাদের, তার ফলে যেটা নতুন ভাবে ফর্মেশন অফ রিলেশনশিপ, এই দু প্রকারের কিনশিপ হচ্ছে। এখানের মধ্যে একটা বড় জিনিস আছে, যে একটা বহুত বড় বিতর্ক আছে, যেহেতু আমাদের একটা সোসাইটির যে কালচারটা হচ্ছে কাস্ট এমবেডেড, এখানে যারা আপার কাস্ট সোকল্ড, যারা বরাবরই ইকোনমিক্যালি অ্যান্ড কাস্টের গতভাবে তারা বরাবরই এম্পাওয়ার্ড ছিল, তো তাদের ক্ষেত্রে আপার কাস্ট সেকশন থেকে যে এডুকেশনটাকে অ্যাকোয়ার করাটা খুবই ইজি ছিল। এই জন্য এদের ফ্লুইড অ্যাসক্রিপশন বলা হয়, বিকজ তারা অলরেডি যে আপার কাস্টের যে আপার কাস্ট হওয়ারটা অ্যাকচুয়ালি তো তাদের হাতে নেই, ব্যাপারটা তারা অ্যাসক্রাইব করছে বিকজ তারা আপার কাস্ট ফ্যামিলিতে জন্মাচ্ছে। আর তারপরে তারা বিভিন্নভাবে তাদের কাছে সোশ্যাল ক্যাপিটালটা এমন একটা বড়, বা বিভিন্নভাবে তাদের যে নেটওয়ার্কিংস আছে বা চ্যানেলস আছে, বা তারা ইজিলি অ্যাক্সেসেবল টু বিভিন্ন ইনস্টিটিউটের কাছে, আর অ্যাকসেপ্টেবল টু দ্য ভেরিয়াস ইনস্টিটিউটের কাছে, বিকজ আমাদের কাস্ট একটা বহুত বড় মাইন্ডসেট, একটা মতলব হরন্ডিং একটা ব্যাপার, একটা ভয়ানক ব্যাপার। তো এই জিনিসটার মধ্যে দিয়ে অলওয়েজ তারা জিনিসটাকে তারা নিজেদের একটা এডুকেশনালি তারা একটা গুড ক্লাসে পরিণত করতে পেরেছে। এই জন্য ফ্লুইড অ্যাসক্রিপশনস বলা হয় এটাকে। আর সেটা কিন্তু আবার আদার কাস্ট যারা মার্জিনাল সেকশন থেকে বিলং করছে ডিউ টু দেয়ার কাস্ট আইডেন্টিটি বা ক্লাস আইডেন্টিটি বা ইভেন জিওগ্রাফিক্যাল আইডেন্টিটি, তাদের ক্ষেত্রে কিন্তু সেইভাবে তাদের অ্যাসক্রাইব স্ট্যাটাসটা কিন্তু কোনোভাবেই তাদের লাইফের অ্যাচিভমেন্টের ক্ষেত্রে কোনো মানে ইম্পেটাস বা কোনো পোটেনশিয়াল এনার্জি তারা প্রোভাইড করছে না। তো ব্যাপারটা এইখানে একটা বহুত বড় কনফ্লিক্ট আছে। তো এই জিনিসগুলোকে আপনাদের ভাবার জন্য তুলে দেওয়া। অ্যান্ড নতুন ভাবে যদি আমরা দেখি যে এই হচ্ছে ফ্যামিলি অ্যান্ড হচ্ছে কিনশিপ, তো এর মধ্যে অ্যাকচুয়ালি সোশ্যাল ওয়ার্কের কি প্লে আছে?
এবার অ্যাকচুয়ালি বুঝতে হবে যে সোশ্যাল ওয়ার্কের একটা বিশাল বড় জায়গা আছে বিভিন্নভাবে প্রত্যেকটা জায়গায়। কেন সোশ্যাল ওয়ার্ক হচ্ছে এমন একটা ফিল্ড যেটা প্রফেশনালি আমরা যারা ইকুইপ ট্রেন সোশ্যাল ওয়ার্কাররা তারা অ্যাকচুয়ালি মানুষকে আমাদের মানুষের সাথে কাজ করার আমরা মাইন্ডসেটে আমরা এগোতে চাই। ঠিক আছে, আমরা উই আর ওয়ার্কিং উইথ দ্য পিপল, নট ওয়ার্কিং ফর দ্য পিপল। উই বিলিভ ইন দ্য আইডিওলজি অর ফিলোসফি দ্যাট উই হ্যাভ টু মেক ইউ এম্পাওয়ার্ড সো দ্যাট ইউ ক্যান ওয়ার্ক ফর ইউরসেলফ। সো এখানে যে সোশ্যাল ওয়ার্কার আমরা সবাই জানি যে ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ওয়ার্কার্স, যেটা একটা কংগ্রিগেশন অফ দ্য অল প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কার্স, যেটা ইউএসএ তে অবস্থিত একটা ইনস্টিটিউশন বলতে পারেন, অর্গানাইজেশন বলতে পারেন, যারা বিভিন্নভাবে রিসার্চ বা বিভিন্নভাবে প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কারদের কোলাবোরেশনে তারা অলরেডি একটা এথিক্যাল প্রিন্সিপাল অফ সোশ্যাল ওয়ার্ক তৈরি করেছে। তার মধ্যে অলরেডি আমরা জানি 6টা প্রিন্সিপালস বা যে ভ্যালুজ আছে সোশ্যাল ওয়ার্কের, যে কোর ভ্যালুজ, তার মধ্যে একটা হচ্ছে সার্ভিস, তারপর একটা হচ্ছে ইন্টিগ্রিটি, কম্পিটেন্স, ওয়ার্থ অফ এ পারসন, তো সোশ্যাল জাস্টিস। হ্যাঁ, তো এইভাবে টোটালি 6টা আছে। তো এর মধ্যে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের প্রত্যেকটা জিনিস, এই ভ্যালুটাকে আমরা কখনোই উল্লঙ্ঘন করা যাবে না, এই ভ্যালুটার সাথে ইভেন মানুষের সাথে কাজ করতে হবে। আর এর মধ্যে যেমন সোশ্যাল ওয়ার্কের মেন যে ফিলোসফি সেটা হচ্ছে একটা ডেমোক্রেটিক ভ্যালুজের উপর নির্ভর করছে ওভারঅলি, আর হিউম্যানিটেরিয়ান একটা ফিলোসফি যেটা সোশ্যাল জাস্টিসকে প্রোভাইড করতে বলছে, যেটা সোশ্যাল প্রবলেমকে অ্যাড্রেসও করবে, সেটাকে রেকটিফাই করার চেষ্টাও করবে মানুষের সাথে থেকে। তো এখানে ফ্যামিলির মধ্যে যে আমাদের যে প্রত্যেকটা জিনিসই পাচ্ছি, যে ভ্যালুজ বা যে নর্মস, ভ্যালুজ তো আমাদের অলরেডি যেটা বললাম এটা ইন্ডিভিজুয়াল অ্যাফেয়ার্স, বা কিছু জায়গা থেকে ভ্যালুজ গুলো এমন ভাবে প্রপাগেট হয়ে যায়, তো এই ভ্যালুজ গুলোকে ব্রেক করাটা অনেক ব্যাপার, কারণ আমরা প্রত্যেকজনের একটা ভ্যালু লোডেড, আমরা কখনোই ভ্যালু নিউট্রাল না। সেটা মোটামুটি দেখা যায় আমাদের যে কথাবার্তা বা আমাদের অ্যাকশন বা আমাদের যে এভরি ওয়ে অফ লাইফের মধ্যে আমরা একটা রিফ্লেক্ট করে দিই কোনো না কোনো জায়গায়। তো এইখানে দেখা যাচ্ছে যে ভ্যালুজ এর মধ্যে কোন ভ্যালুজটা সোশ্যালি অ্যাকসেপ্টেবল। এবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যেমন হরিয়ানাতে বা বিভিন্নভাবে নর্থ ইন্ডিয়াতে দেখা যায়, বা ইভেন কোনো জায়গায় যেখানে কাস্ট কনসিয়াসনেস খুব বেশি, বা তাদের নিজেদের একটা ফ্যামিলির মধ্যে যে তারা বলে যে তাদের অ্যাকচুয়ালি যে ব্লাডটা অনেক মানে হাই কোয়ালিটি ব্লাড তাদের মধ্যে যাচ্ছে, এই কনসেপশনটা যারা নেয়, তারা যখন অন্য কাস্টের ক্ষেত্রে তারা অ্যাকচুয়ালি তাদের সাবঅর্ডিনেট হিসাবে দেখে বা তাদের গুরুত্ব দেয় না। তো এই ক্ষেত্রে যখন কোনোভাবে দেখা যায় যে অন্যভাবে কেউ কারোর তাদের অফস্প্রিংরা যদি কোনোভাবে অন্য কোনো কাস্টের কারোর সাথে বিয়ে করে নেয় বা যেটা ফ্যামিলি ভ্যালুজকে উল্লঙ্ঘন করছে, সেখানে অনার কিলিংও দেখা যায়। এইভাবে খাপ পঞ্চায়েতের সিস্টেমটাও আছে বিভিন্নভাবে হরিয়ানাতে। তো এই জিনিসগুলো আছে। এবার বুঝতে হবে যে মোরালিটি ব্যাপারটা, মোরালিটি ব্যাপারটার মধ্যে হোয়াট ইজ গুড অ্যান্ড হোয়াট ইজ ব্যাড। তো এই ব্যাপারটা যে সবসময় যে সব ফ্যামিলি যে দেবে, বাবা মা মানে সবসময় যে ওয়েল ভ্যালুজ তোমায় দিয়ে দেবে, যে নর্মসটা আমরা ফলো করছি যেটা একদম ওয়েল রিটেন অ্যান্ড ওটা স্যাক্রেড যদি হয়ে যায়, তাহলে ব্যাপারটা we are not able to question that value, so that become a problem. So এখানে সোশ্যাল ওয়ার্ক অ্যাকচুয়ালি ফ্যামিলি ভ্যালুটাকে আন্ডারস্ট্যান্ড যেমন করে, এর মধ্যে ডাইভার্সিটিটাকেও বোঝে। কেন একটা আমাদের ইন্ডিয়া এমনই ডাইভার্স কান্ট্রি যে প্রত্যেকটা কিলোমিটারের মধ্যে ফ্যামিলি ভ্যালুজ এর মধ্যে একটা আলাদা চেঞ্জেস হয়, আমাদের খান পানের মধ্যে একটা আলাদা চেঞ্জেস হয়। তো এমনই ডাইভার্সিফাই কান্ট্রি। আর ইভেন রিজিওনাল বেসিসে, ল্যাঙ্গুয়েজ বেসিসে, কালচার বেসিসে, আমাদের যে কাপড় পরা স্টাইল হিসাবে আমরা বিভিন্নভাবে ডাইভার্স। তো প্রত্যেকটা জায়গার ভ্যালুজ বিভিন্নভাবে একটু ডিফার করতে থাকে, তার নর্মস গুলো একইভাবে ভ্যালুজের সাথে কমপ্লিটলি ইন্টারাকশন করতে থাকে। তো এখানে ব্যাপারটা বলা যায় যে আমাদের ওভারঅল ফ্যামিলি লাইফ এডুকেশন, যেটা আমি সেকেন্ড ইউনিটে আসছি, ফ্যামিলি লাইফ এডুকেশনটা কি প্রয়োজনীয়তা বা ফ্যামিলি লাইফ এডুকেশনের কি রেলিভেন্স আছে। তো এখানে বুঝতে হবে যে ফ্যামিলি লাইফ এডুকেশনটা জন্য সোশ্যাল ওয়ার্কের কোনো প্রয়োজনীয়তা নেই, বা সোশ্যাল ওয়ার্কের জন্য কোনোভাবে নতুন ভাবে কিছু ভাবছে না। অলরেডি যে ফ্যামিলির মধ্যে যে জিনিসটা এক্সিস্ট করছে, যে জিনিসটা এভিডেন্স হিসেবে পাওয়া যাচ্ছে, সেখান থেকে যারা ফ্যামিলি ভ্যালুসটাকে ব্রেক করে এগোতে চাইছে, বা অ্যাকচুয়ালি মোরাল এন্ড এথিক্যাল যে প্রিন্সিপালস গুলোকে তারা মানছে, যেখানে ক্ষেত্রে রিলিজিয়ান্স কোনো বাইন্ডিংসটাকে তারা অ্যাকচুয়ালি সেখান থেকে তারা অ্যাকচুয়ালি কোনোভাবে সেটাকে তারা বর্তমান সোসাইটি তারা ভাবছে, কোশ্চেন করছে। তো এই ব্যাপারগুলোকে অ্যাকচুয়ালি সোশ্যাল ওয়ার্কের প্রয়োজনীয়তা আছে। বিভিন্ন ট্যাবুজ আছে আমাদের, একটা সেক্স নিয়ে, জেন্ডার নিয়ে একটা ট্যাবুজ আছে, বিভিন্ন কথা বলা নিয়ে ট্যাবুজ আছে। এর ফলে আমরা অনেকটা পিছিয়ে যাই, আমাদের নট অ্যাওয়্যার অফ সামথিং। তো এই জন্য একটা ফ্যামিলি লাইফ এডুকেশনটাকে অনেক জায়গায় দেখা যায় যে বিভিন্ন মিডিয়া হাউসে বা বিভিন্ন জায়গায় ফ্যামিলিকে কনসাস করা মানে হচ্ছে ফ্যামিলিকে সেক্স এডুকেশনের মধ্যে দিয়ে কনসাস করে দেওয়া। তো সেক্স এডুকেশন ইজ নট এ সিনোনিমাস টু ফ্যামিলি লাইফ এডুকেশন। সেক্স এডুকেশন অলরেডি ইজ এ পার্ট অফ ফ্যামিলি লাইফ এডুকেশন, বা ফ্যামিলি লাইফ এডুকেশনের মধ্যে আদার্স অ্যাসপেক্টস গুলো আছে, এটা ইকোনমিক, পলিটিক্যাল, সোশ্যাল এন্ড কালচারাল অ্যাসপেক্টস। এই কালচারাল, ইকোনমিক, সোশ্যাল, পলিটিক্যাল প্লাস হচ্ছে সেক্স এডুকেশনের যে ফ্যাক্টরটা,
যেটা আপনারা বায়োলজিক্যালের সাথেও কানেকশন করতে পারেন। তো এই প্রত্যেকটা জিনিসকেই ফ্যামিলি লাইফ এডুকেশন অ্যাড্রেস করে। এবার এই ফ্যামিলির মধ্যে থেকে ফ্যামিলি লাইফ এডুকেশনটা কতভাবে অ্যাড্রেস হয় সেটা কিন্তু হয় না। তো এই জন্য বর্তমানে আমাদের স্কুল কলেজের মাধ্যম দিয়ে বিভিন্নভাবে কারিকুলামের মধ্যে সেক্স এডুকেশন বা ফ্যামিলি লাইফ এডুকেশনের বিভিন্নভাবে কোর্সেস অ্যাড অন করা হয়, যার মধ্যে আমরা বুঝতে পারি যে হোয়াট ইজ ফ্যামিলি লাইফ এডুকেশনের ব্যাপারে একটা একটা ওভারঅল একটা ওভারভিউ পাওয়া যায়। কিন্তু সোশ্যাল ওয়ার্ক যেহেতু বিলিভ ইন দ্য প্র্যাকটিক্যালিটি অ্যান্ড দে বিলিভ ইন দ্য ডেমোক্রেটিক ভ্যালু অ্যান্ড দে বিলিভ ইন হিউম্যানিজম অ্যান্ড হিউম্যানিটেরিয়ান ভ্যালুস, তো তারা অ্যাকচুয়ালি এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে মানুষের মধ্যে দিয়ে। তো বিকজ সামথিং হ্যাপেনিং রং দ্যাট উই হ্যাভ টু রেকটিফাই ইট অ্যান্ড মেক এ গুড সোশ্যাল অর্ডার আর মেনটেন এ গুড সোশ্যাল অর্ডার। তো এই সোশ্যাল অর্ডারটাকে মেনটেন করতে গেলে যে সামথিং হ্যাপেনিং রং, সামথিং ইজ অবস্ট্রাকশন টু দ্য সোসাইটি, সেটাকে অ্যাড্রেস করা, সেটার অ্যাকচুয়ালি ব্যাপারটাকে বোঝা। তো সোশ্যাল ওয়ার্ক এইভাবেই কাজটা করে। এর মধ্যে ব্যাপারটা বোঝা যায় যে ফ্যামিলি লাইফ এডুকেশন যে নতুন কি কিছু, আমার তো মনে হয় না ফ্যামিলি লাইফ নতুন কি কিছু। কেন, ফ্যামিলি লাইফ এডুকেশনের মধ্যে যে জিনিসগুলো বলছে সেই জিনিসগুলো আমাদের মোরাল এন্ড এথিক্যাল প্রিন্সিপাল থেকে চলে আসে। তো মোরাল এন্ড এথিক্যাল প্রিন্সিপালের মধ্যে যে গুড অ্যান্ড ব্যাড এর ব্যাপারটা আছে, এবার কোন কালচারাল লাইফটাকে আমি বলবো অ্যাকসেপ্ট করবো আর কোন কালচারাল লাইফটাকে আমি নেগলেক্ট করবো বা সেটাকে আমি ব্রেক করবো, যেটা ডেথ কালচারাল লাইফ বলা হয়। ঠিক আছে, কালচারাল লাইফ যেটাকে আমি ওভারঅলি আমি যদি ফ্যামিলিতে এক্সিস্ট করি, আমার নেবারহুডের সাথে যদি আমি কমপ্লিটলি ফ্র্যাটার্নিটি রাখি, হ্যাঁ, আমার অলরেডি ফ্যামিলির মধ্যে যদি আমি সবসময় ফ্যামিলির মধ্যে যে ইন্ডিভিজুয়াল আমরা যারা এক্সিস্ট করছে এটা হাউস হোল্ডে, তারা যদি আমি খুব ভালোভাবে সম্পর্কের মধ্যে থাকি, আমাদের মধ্যে যখন নিজেদের মধ্যে কোনো কনফ্লিক্ট আছে সেটাকে আমরা একটু নেগলেক্ট করে আমাদের অ্যাকচুয়ালি ক্রাইসিসটাকে ওভারকাম করার চেষ্টা করি। ঠিক আছে, আমরা মানুষের একজনকে ভরসা জোগানোর চেষ্টা করি, দ্যাট কালচার ইজ গুড। বাট আমরা যখন অন্য কাউকে নেগলেক্ট করব বা সুপারসিড করার চেষ্টা করব, অন্য কাউকে ছোট করার চেষ্টা করব ডিউ টু বিভিন্ন কজের মাধ্যম দিয়ে, তখন একটা ইন্টিগ্রিটি, যে সোশ্যাল ইন্টিগ্রিটি বা সোশ্যাল অর্ডারের মধ্যে একটা ডিসহ্যাম্পারিং হয়। সেটা হয়তো প্রাথমিকভাবে হয়তো মনে হয় যেটা আমার কালচারটাই বেস্ট, বা অন্য কালচারাল যে ইন্ট্রা কালচারাল কনফ্লিক্ট মানে নট যে রিলিজিনাল বেসিসে, ইভেন যে ফ্যামিলির মধ্যে যে যারা অলরেডি যে সোকল যে নর্মস বা যেটা চলে আসছে তার মধ্যেও যে একটা কনফ্লিক্ট দেখা যায়। তো আজকে বর্তমানে যারা নতুন জেনারেশনে আছে, তারা যে মাল্টিমিডিয়া বা মোবাইল বা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া একটা ডেমোক্রেটিক টুলের মাধ্যম দিয়ে তারা যদি টু সাম এক্সটেন্ট প্রপারলি তারা যদি ফ্যামিলি ভ্যালুসটার মধ্যে যে লুপহোলস গুলো আছে সেটাকে চ্যালেঞ্জ করে, আর যারা অ্যাকচুয়ালি পুরোনো দিনে যারা আমাদের গ্র্যান্ড প্যারেন্টস বা আমাদের ফাদার্স বা তারা যদি পুরোনো জিনিসটাকে ধরে রাখতে চেষ্টা করে, তাহলে একটা ইন্ট্রা কালচারাল কনফ্লিক্ট তৈরি হয়। তখন ব্যাপারটা শোনা যায় যে নতুন জেনারেশন বিগড়ে যাচ্ছে। তো ব্যাপারটা নতুন জেনারেশন যে কমপ্লিটলি পজিটিভ আছে বা বিগড়ে যাচ্ছে, দ্যাট ইজ অ্যানাদার কোশ্চেন। বাট যে কর্পোরেটলি যে ওখানের মধ্যে একটা ভ্যালু জাজমেন্ট দেওয়া হয়, এটা গুড অ্যান্ড ব্যাড, এবার তারাও সেভাবে দেখে আমাদের ফ্যামিলি যে ভ্যালুটা চলছে সেটা গুড অ্যান্ড ব্যাড, এর মধ্যে একটা ইন্টার কনফ্লিক্ট চলে আসে, মানে প্রপারলি দুজনেই ঠিক জায়গায় তারা বলছে যে আমরাই ঠিক, ওরা বলছে আমরা ঠিক। তো এখানেই ব্যাপারটা ইভেন আবার এটা হয়ে গেল ইন্ট্রা কালচারাল কনফ্লিক্ট। এই এই কালচারাল কনফ্লিক্টটাকে আলটিমেট ওভারকাম করার জন্য আমাদেরই কাজ করতে হবে, ফ্যামিলির মানুষগুলোকে অ্যাকচুয়ালি কনসিয়াস হতে হবে, অ্যাওয়্যার হতে হবে, তাদের ব্যাপারটাকে ব্যালেন্সিং করতে, ব্যাপারটা বলতে চেকস অ্যান্ড ব্যালেন্স ইজ রিকোয়ারমেন্ট। তো সোশ্যাল ওয়ার্ক এখানে কিছু ব্যাপারটা জিনিসগুলো চেকস অ্যান্ড ব্যালেন্স প্রোভাইড করে। তো সোশ্যাল ওয়ার্কের আমাদের যদি মেথোডোলজিতে একটু আমরা ডিসকাস করে নিই, সোশ্যাল ওয়ার্কের মেথোডোলজির মধ্যে তিনটে প্রাইমারি মেথোডোলজি যে সোশ্যাল ওয়ার্কের হচ্ছে, প্রথম মেথোডোলজি হচ্ছে কেস ওয়ার্ক, আর যেটা সোশ্যাল ওয়ার্ক উইথ ইন্ডিভিজুয়াল, দেন গ্রুপ ওয়ার্ক, সোশ্যাল ওয়ার্ক উইথ গ্রুপ, একটা হচ্ছে কমিউনিটি অর্গানাইজিং দ্য সোশ্যাল ওয়ার্ক কমিউনিটি সেট। আর যে অক্সিলারি যেটা আমাদের যেটা সেকেন্ডারি মেথোডোলজি আছে, সেটা হচ্ছে আমাদের সোশ্যাল অ্যাকশন, social work administration, social welfare and administration, and social work research। তো সোশ্যাল ওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন এগুলো যে আমি অক্সিলারি যেটাকে বললাম, সেটা কিন্তু প্রাইমারি যে আমাদের মেথোডোলজি তার কিন্তু কমপ্লিটলি কমপ্লিমেন্টারি, সেটাকে সাপোর্ট সিস্টেমে কাজ করে তারা। তো সোশ্যাল ওয়ার্ক এইভাবে যদি ফ্যামিলি সেটিং এর মধ্যে তারা যদি আস্তে আস্তে আমরা হোম ভিজিট করি, আমরা জানি কেস ওয়ার্ক একটা বিশাল বড়, আমরা ইন্টারভিউইং করি, আমাদের যখন ক্লায়েন্ট বেস, আমরা যখন ক্লায়েন্টের যে সোশ্যাল এনভায়রনমেন্ট যে প্রবলেমটা আছে, সোশ্যাল এনভায়রনমেন্টের প্রবলেম মানে ক্লায়েন্টের একটা ইমিডিয়েট সোশ্যাল এনভায়রনমেন্ট তার ফ্যামিলি, যে ক্লায়েন্ট যেখানে তার ফ্যামিলির সাথে থাকছে তাদের সাথে ইন্টারাকশনের কেমন অবস্থা, ইন্টারাকশনের মধ্যে তাদের কিন্তু একটা ভ্যালু ম্যানিফেস্টেশন হয়, যে নর্মস এর মধ্যে একটা ম্যানিফেস্টেশন হয়, সেই মধ্যে দিয়ে আমাদের ইন্টারাকশন তৈরি হয়। এখানে অলরেডি আমি যদি কোনোদিনও বুঝতে না পারি যে আমার যে সোসাইটিতে স্ট্যাটাসটা আমি কিভাবে পাবো, যদি আমি ফ্যামিলিতে সেইভাবে স্ট্যাটাসটাকে হোল্ড না করি। ঠিক আছে, ব্যাপারটা এটাই। তো ব্যাপারটা এই জন্যই মানুষ অ্যাকচুয়ালি নিজেকে এম্পাওয়ার করার জন্য এডুকেশন ফিল্ডে আসে, এডুকেশন নেয়, সে তারপর আস্তে আস্তে নিজেকে একটা প্রপারলি একটা প্লেসমেন্টের মধ্যে আনে প্রফেশনাল ফিল্ডে, যেখানে সে আর্নিং করতে পারে। তো আর্নিং করা একটা মানুষের যে ফ্যামিলিতে যে স্ট্যাটাস যেটা রেকগনাইজ করছে ফ্যামিলি, বা নন আর্নিং পিপলের স্ট্যাটাসটা সেভাবে থাকে না।
তো ব্যাপারটা এখান থেকেই বোঝা যায় যে স্ট্যাটাসটাও খুবই ফ্লুইড, ব্যাপারটা কমপ্লিটলি নির্ভর করছে কোনো জায়গায় যে আমার একটা ফ্যামিলির মধ্যে অ্যাচিভমেন্টের উপর দিয়ে। তো বিভিন্ন জিনিস তো থাকবেই, বাট সোশ্যাল ওয়ার্ক এডুকেশনটা ফ্যামিলি লাইফ এডুকেশনের মধ্যে যে কত বড় রোল প্লে করে, এটা একটা বিশাল ব্যাপার আছে। আমাদের বিভিন্নভাবে বর্তমানে যে আজকে একটা টেকনোসেন্ট্রিক একটা সোসাইটির ডেভেলপমেন্ট হচ্ছে, আমরা খুবই কনজিউমারিজমে বিলিভ করি। এর ফলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে ট্র্যাডিশনাল যে ওল্ড ভ্যালু যেগুলো ছিল, সেগুলো অনেক জায়গায় সেটা ভেঙে যাচ্ছে ব্যাপারটা। কিন্তু ভেঙে গিয়ে একটা নতুন ফর্মেশনে ফর্ম করছে ব্যাপারটা। তো বর্তমানে যদি আমি একটা কমপ্লিটলি একটা কথা বলি, আমাদের যেমন ম্যারেজ ইজ দ্য বিগেস্ট পার্ট অফ দিস চ্যাপ্টার, যে ম্যারেজ একটা প্রাইমারি ইনস্টিটিউটের মধ্যে পড়ে। আমাদের যে ম্যারেজ গুলো, যে কোনো রিলিজনের যে ম্যারেজ, তার একটা প্রপার নর্মস আছে, একটা গাইডলাইন্স আছে, সেইভাবে তারা ওই রিচুয়াল প্র্যাকটিসের মধ্যে যে কাস্টমসটা তারা অলরেডি প্র্যাকটিস করে যাচ্ছে, তার মধ্যে দিয়ে তারা ই করে। কিন্তু বর্তমানে আমার লিগাল মাইন্ডিংস আছে, সেখানে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আছে, সেইভাবে বিভিন্নভাবে দুটো রিলিজনের মানুষেরা উইদাউট কনভার্টিং দেয়ার রিলিজিয়ন তারাও ম্যারেজ করতে পারে। তো এইও আমাদের প্রসিডিউরস আছে, কনস্টিটিউশন আমাদের সেটা মানে দিচ্ছে। তো বিভিন্ন জিনিসই অলরেডি এক্সিস্ট করছে। তো এবার আমি অ্যাকচুয়ালি কিভাবে এটাকে দেখবো বর্তমানে কনজিউমারিজমের জায়গায়। আজকে দেখা যাচ্ছে যে কমপ্লিটলি আমরা খুবই যে সোসাইটিতে বিলিভ করছি, এর মধ্যে আমরা খুবই বেশিরভাগই কমিউনিফাই নিজেদের একটা জায়গায় প্লেস করতে চাই, যে প্রত্যেকটা জিনিস আমরা যেমন সেলফি তুলি, এই সেলফির মধ্যে একটা আমরা সবসময় যে ইন্ডিভিজুয়াল যে আই বা সেলফ, এই সেলফি থেকে আমি কমপ্লিটলি এটা আই নির্ভর, একটা একটা মোবাইল বা একটা গ্যাজেটের সামনে আমি ওটা আই নির্ভর হয়ে যাচ্ছি। তো এর ফলে আমার ইন্ডিভিজুয়াল রিকোয়ারমেন্টটা, আমার ইন্ডিভিজুয়াল যে টেস্ট বা এটাকে ফুলফিল করাটা বেশি জায়গায় প্রায়োরিটি পাচ্ছে রাদার দেন ফ্যামিলি। এই জন্য বর্তমানে দেখা যাচ্ছে অরফানেজ অ্যান্ড ইভেন অরফানেজ কতভাবে বেড়ে যাচ্ছে। ইভেন দেখা যাচ্ছে যে আমাদের যে ট্র্যাডিশনাল ভ্যালু যেটা ছিল, তার মধ্যে তো একটা মোরালিটিতে অবশ্যই ছিল যে পরবর্তীকালে যে ছেলে বা মেয়েরা যারা থাকবে তারা মা বাবাকে অলরেডি কেয়ারিং করবে, কারণ আমাদের যেভাবে মা বাবারা কেয়ারিং করেছে, এই ফিলোসফির মধ্যে তো কোনো জায়গায় বাধা নেই যে প্রত্যেকটা মা বাবা তার ছেলে মেয়েকে টু সাম এক্সটেন্ট হয়তো যে কোনো ভাবে সে তার লেবার পাওয়ার দিয়ে বা শ্রম দিয়ে, অর্থ দিয়ে বা বিভিন্ন ভাবে তার অ্যামিনিটিস গুলোকে ক্রিয়েট করে অ্যাকোয়ার করে তারা এটাকে হেল্পিং হ্যান্ড বাড়ানোর চেষ্টা করে, কেয়ারিং করে বড় করে তোলার চেষ্টা করে। সেইভাবে যেটা ওরা যেটা অলরেডি এক্সপেক্ট করে, সেই যে জায়গাটার মধ্যে একটা গ্যাপিংস দেখা যাচ্ছে। এরপর নতুন ভাবে অরফানেজ দেখা যাচ্ছে, আর নতুন ভাবে ফ্যামিলি সেটিং এর জন্য বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে যে তারা নিজেদের প্রফেশনাল লাইফকে ফুলফিল করার জন্য বেরিয়ে যাচ্ছে। তো ফ্যামিলির মধ্যে একটা ডিসইন্টিগ্রিটি তৈরি হচ্ছে, ফ্যামিলি সেভাবে এক্সিস্ট করছে না, তারা একটা ট্রমাটাইজের মধ্যে থাকছে, একটা মেন্টাল হেলথ প্রবলেম হয়ে যাচ্ছে। যারা বয়স্ক লোকেরা থাকছে বিভিন্ন ভাবে তাদের সেভাবে শোনার কোনো লোক নেই, তাদের রেকগনিশনস নেই ফ্যামিলির, তাদের চিলড্রেনদের কাছে এক্সপেকটেশনস আর হ্যাম্পার্ড। তো এই নতুন জিনিসগুলো দেখা যাচ্ছে। তো এইখানে ব্যাপারটা এই যে অরফানেজ অ্যান্ড বিভিন্ন উইডো ওম্যানদের ক্ষেত্রে সেভাবে রিকগনিশনসটা আমাদের যদিও বিভিন্নভাবে রিফর্ম অলরেডি বিদ্যাসাগর বা রামমোহন রয়ের সময় হয়েছে, তারপরেও কিন্তু ব্যাপারটা দেখা যাচ্ছে যে সোশ্যাল রিকগনিশন নেই। যদি মথুরা বা বৃন্দাবনে দেখা যায়, অনেক অরফ্যান উইডো ওম্যানরা তারা এখানে গিয়ে সারা জীবন আধ্যাত্মিক ভাবে তারা লাইফটাকে উৎসর্গ করে দিয়ে তাদের ফ্যামিলিকে ফিরে আসার কোনো নেই, তারা আলটিমেটলি এটাই। তো এটা কি পজিটিভ ওয়েতে চলছে বা নেগেটিভ ওয়েতে, তো সেখানে তো কোনো কমেন্ট করার জায়গা নেই। তো সিচুয়েশন ইজ সিচুয়েশন, ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, যেটা হচ্ছে তো সেটা চলছে অনগোয়িং। তো সোশ্যাল ওয়ার্কের এই যে ব্রডার হরাইজনটা, এখানে প্রত্যেকটা ফ্যামিলি সেটিং, এই যে ফ্যামিলি সেটিং এর মধ্যে আমি কখনোই ফ্যামিলির যে সাথে যে জিনিসগুলো রয়েছে, যে আমাদের সোশ্যাল ইনস্টিটিউশন যেমন ম্যারেজ, কিনশিপ, রিলিজিয়ন, আর ইভেন যে কাস্টও আমি যদি ধরে নিই প্রাইমারি ইনস্টিটিউশনের মধ্যে, বিকজ ইন্ডিয়া ইজ অ্যাজ সো ফার ইজ ইন্ডিয়া ইজ কনসার্ন। তো তারপরে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জিনিসই একটা খুবই ক্লোজলি ইন্টারপ্লে করছে, প্রত্যেকজনের সাথে স্ট্রং ইন্টারাকশন আছে প্রত্যেকজনের প্রত্যেকের সাথে। তো এই যে এত জিনিসগুলো চ্যালেঞ্জেস গুলোকে অ্যাকচুয়ালি ঠিকঠাক অ্যাড্রেস করা, এখানেই সোশ্যাল ওয়ার্কের একটা প্রফেশনালসদের বিভিন্ন রোল প্লে আছে, সোশ্যাল ওয়ার্ক রিসার্চদের বিভিন্নভাবে একটা রোল প্লে আছে, সিভিল সোসাইটি অর্গানাইজেশনসের বিভিন্ন রোল প্লে আছে, রিলিজিয়ান ইনস্টিটিউটের বিভিন্নভাবে রোল প্লে আছে। তারা সবাই বিভিন্নভাবে, কেউই কারোর একে অপরের প্রতিদ্বন্দ্বী না, তারা সবাই একে অপরের সহায়ক হিসাবে যদি কাজটা করা যায়, তাহলে সবাই এগোতে পারবে আমার মনে হয়। আর সেইভাবেই এগোনোর চেষ্টা করছে। যেমন ইয়াং মিশনারিজ খ্রিস্টান অ্যাসোসিয়েশন ওয়াইএমসিএ, ওয়ান খ্রিস্টানারিজ ওমেন অ্যাসোসিয়েশন ওয়াইডব্লিউসিএ যেটা তৈরি হয়েছিল, বা আমাদের সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, যেটা আমাদের ফার্স্ট সোশ্যাল ওয়ার্ক একটা অর্গানাইজেশন, যেটা যেটা এটা গোপাল কৃষ্ণ গোখলের সময়, তারাও কিন্তু ফ্যামিলির যে বিভিন্ন ক্রাইসিস গুলো জিনিসগুলোকে চ্যালেঞ্জ করতো। তো এই ব্যাপারগুলো যে ইন্টারকাস্ট ম্যারেজের ক্ষেত্রে একটা বরাবরই একটা ডিমার্কেশনস আছে, একটা না ব্যাপারটা আছে।
তো এই জায়গায় কোনো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে একটা চেষ্টা করেছিল রামমোহন রায় ইন্টারকাস্ট ম্যারেজকে বরাবরই ব্রহ্ম সমাজের তৈরি করা ছিল, এইভাবে চ্যালেঞ্জ ছিল। যে এই বিভিন্নভাবে অর্গানাইজেশন ফর্মস অলরেডি হিস্টোরিক্যালি ফর্ম হয়েছে, সেখানে বিভিন্নভাবে চ্যালেঞ্জ করা হয়েছে। তো এইভাবে অলরেডি সোসাইটি গ্রো করছে। তখন কি সোশ্যাল ওয়ার্ক ছিল না, হয়তো সোশ্যাল ওয়ার্কে অন্য ফিচার ছিল। পরবর্তীকালে যে সোশ্যাল ওয়ার্ক একটা প্রফেশনাল গাইডলাইন্স, তার একটা মেথোডোলজি আছে, তার বিভিন্নভাবে এথিক্যাল প্রিন্সিপালস ফলো করে, তার উপর বিভিন্নভাবে রিসার্চ আছে, যেটাকে তারা অ্যাকচুয়ালি রোড ম্যাপ গাইডলাইন্স হিসেবে তারা নতুনভাবে অ্যাকশন প্ল্যানের মাধ্যম দিয়ে তারা অ্যাকচুয়ালি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে, মানুষের সাথে কাজ করার জন্য চেষ্টা করে। তো এইভাবেই হচ্ছে সোশ্যাল ওয়ার্ক নিজের কাজ করার চেষ্টা করছে। তো বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের যে ট্র্যাডিশনাল ভ্যালুস, যেটা আমরা ট্র্যাডিশনালি ইনহেরিট করছি, তো বর্তমানে আমরা একটা জিনিস নর্মাল ভাষায় যদি বলতে যাই, তাহলে একটা জিনিস বুঝতে হবে যে আমরা ফ্যামিলি থেকে বরাবরই যে তিনটে জিনিসকে নিচ্ছি, একটা হচ্ছে ট্র্যাডিশন, একটা হচ্ছে ভ্যালুস, একটা হচ্ছে কাস্টমস। আমরা যে ফ্যামিলিতে জন্মাচ্ছি তো এখান থেকে ট্র্যাডিশনস নিচ্ছি। এবার কোনো ফ্যামিলিতে যদি বলা যায় আমাদের উইদিন যে কাস্ট বা সাব কাস্ট আছে তার মধ্যে বিবাহ হয়, আমাদের একটা এজের পরেই সেইভাবে বিবাহটা হচ্ছে, তো আমাদের সেভাবে বিবাহ করতে হবে। तो ব্যাপারটা বলেন लड़का बड़ा हो गया বা लड़का का भी दिमाग थोड़ा दूसरा जगह में चला गया, चंचल हो गया, तो शादी करा दो। that becomes a tradition type of formation একটা জায়গায় দেখা যায়। আর ইভেন যে ব্যাপারটা যে একটা যেটা আমি বললাম সেটা একটা অ্যাসপেক্টস এর মাল্টিপল অ্যাসপেক্টস আছে, কোনো কিছু এটা সিঙ্গেল এন্টিটির মধ্যে থাকে না। তো মাল্টিপল রিয়ালিটি, এটা মানুষের মধ্যে মাল্টিপল, যখন বিভিন্নভাবে মাল্টিপল রোলস থাকে তো আমাদের রিয়ালিটিও মাল্টিপল, ঠিক আছে। তো এইভাবেই ব্যাপারটা একটা আমি ট্র্যাডিশনালস বলে। আর ভ্যালুস যেটা ব্যাপারটা আছে যে আমাদের ভ্যালুস এর মধ্যে যেটা ট্র্যাডিশনালি যেটা বলছে সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আমি ইন্ডিভিজুয়ালি মেনে নেওয়া, সেটার মধ্যে যে ভ্যালুসটা, তো সেখানে ভ্যালুস এর মধ্যে আমার যে ইন্টিগ্রিটির কথা বলছি সেটা সোসাইটি ছেড়ে আমার ফ্যামিলি ইন্টিগ্রিটির কথাটা চলে আসছে। আই এম এ ফ্যামিলি ম্যান, I am always obedient to my family. Obedience is a value, and obedient to the family and obedient to the family norms becomes my value, my individual value. And থার্ডটা যে কাস্টমস, যে আমাদের ফ্যামিলিতে যে ব্যাপারটা হয়, কারোর বাড়িতে যদি বংশ পরম্পরাগতভাবে কালী পুজো চলে আসছে, সেই ট্র্যাডিশন, সেই কালী পুজোর সাথে দিয়ে অ্যাকচুয়ালি তার কাস্টমারি প্র্যাকটিস, এইভাবে রিচুয়ালস ফলো করছে। তো তারা অ্যাকচুয়ালি কিভাবে তারা অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার আয়োজন করবে, তারা কি অ্যাকচুয়ালি খায় বা তারা এই দিনে এই খায় না, ঠিক আছে, ব্যাপারটা তারা পুজোকে কিভাবে অ্যাকচুয়ালি মালা বা ফুল অর্পণ করবে। তো ব্যাপারটা এইভাবে একটা রিচুয়ালস এর মধ্যে দিয়ে তারা বিভিন্নভাবে তার ট্র্যাডিশনালটাকেও সে ম্যানিফেস্ট করছে, যেটা কাস্টমস। এই তিনটে জিনিস আমরা নিয়ে যাই। তো অলরেডি আমরা যখন নতুন সেটিং এ চলে যাই, আমাদের ঘরের মধ্যে যে ঠাকুরের পুজো করা হয় বা যে অর্চনা করা, যদি আমি বিলংস টু দা রিলিজিয়ন যদি আমার বলা হয়, তো বর্তমানে তো আমার সেভাবে হিন্দুইজম লেখা আছে। তো সেখানে যদি আমি তো বলি আমাদের বাড়িতে মোটামুটি যে ঠাকুরের বেশি পুজো করা হয়, তো আমি যেখানেই যাই পরবর্তীকালে হয়তো সেই ঠাকুরের আমি পুজো হয়তো করবো। তো এইভাবে কাস্টমসটাকে আমি ইনহেরিট করছি। আর এই বিকজ এই কাস্টমস রয়েছে কারণ এটা ট্র্যাডিশনালি হয়ে আসছে। আর এটা ভ্যালুস কেন, কেন আমি এই ভ্যালু, আমার যে ভেতরে যে ভ্যালুস ছিল, আমি আমি বাড়ির যে নর্মস এর সাথে ওবিডিয়েন্ট থাকবো, আমার ওবিডিয়েন্সি, হ্যাঁ, আমার ফ্যামিলির প্রতি যে একটা বিশ্বাস বা ফ্যামিলি বিলিভের প্রতি যে বিশ্বাসটা, সেই ভ্যালুসটা আমি অলরেডি ট্রান্সফার করছি যেখানে আমি নতুন ভাবে থাকছি। তো এইভাবে একটা সোশ্যাল সিস্টেমের মধ্যে একটা আমি ইন্ডিভিজুয়াল একটা অঙ্গ। এবার আমাদের সাথে যখন নতুন কারো কানেকশন করা হয়, যে অ্যাকচুয়ালি ফ্যামিলি অ্যাকচুয়ালি গঠিত হয় যে ইউনিয়নস অফ টু অপোজিটস। তো that turns to be a family. আর ফ্যামিলি এটা যে একটা কমপ্লিটলি একটা ইউনিট বা একটা ফ্যামিলি ইজ এ গ্রুপ। তো অ্যাকচুয়ালি ফ্যামিলি যদি আমি অ্যাকচুয়ালি দেখা যায়, তো এখানে সোশ্যাল ওয়ার্ক উইথ ইন্ডিভিজুয়াল এমন লাগবে মেথোডোলজি, বিকজ ফ্যামিলির মধ্যে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মেম্বার ইম্পর্টেন্ট, তাদের প্রত্যেকজনের ওপিনিয়ন ইম্পর্টেন্ট, তাদের প্রত্যেকজনের পার্সপেক্টিভ ইম্পর্টেন্ট, তাদের প্রত্যেকজনের লিভ রিয়ালিটি ইম্পর্টেন্ট। সেখানে দেখা যাবে যেটা মায়ের লিভ রিয়ালিটি বাবার লিভ রিয়ালিটি এক না। আমাদের মোটামুটি ট্র্যাডিশনাল যেটা ম্যারেজ সিস্টেম, একটা ইনস্টিটিউশনাল ফর্ম, যেখানে মোটামুটি প্যাট্রিয়ার্কাল একটা বিশাল বড় একটা এমবেডিশন আছে। আর যার ফলে দেখা যায় এটা প্র্যাকটিক্যাল মাইন্ডসেটে বিভিন্নভাবে এমফাসিস হয়, সেটাকে আমরা অ্যাকসেপ্টেড করে নিয়েছি সোশ্যালি, ঠিক আছে। তো তার ফলে ওভারঅলি দেখা যায় যে প্যাট্রিনেলিয়াল সোসাইটিটাই আমাদের বেশি ফর্মেশন, যদিও ম্যাট্রিনেলিয়াল সোসাইটি আছে, যেমন আমাদের গারো খাসি বলে একটা ট্রাইব আছে মেঘালয়তে, নায়ার বলে কেরালাতে আছে। তো এমনি কিছু জায়গায় দেখা যায় এখানে ম্যাট্রিনেলিয়াল প্র্যাকটিস হয়, কিন্তু ওভারঅলি প্যাট্রিনেলিয়াল প্র্যাকটিসটাই হয়, যেখানে একজন মহিলা তার ঘর ছেড়ে তার একটা নতুন শ্বশুর বাড়িতে যায়, সেখানে তাদের তাদের ট্র্যাডিশন নর্মসটাকে সে মেনে নেয়। সে তার যে ভ্যালু লোডটা থাকে সেখান থেকে আস্তে আস্তে ভ্যালু লোডটা তাকে সেখান থেকে রিল্যাক্স করতে করতে তার নিজের নতুন ভ্যালু যে অলরেডি ফ্যামিলিতে এক্সিস্ট করছে বা ইনহেরিট করে আছে ফ্যামিলি এত বছর ধরে, সেটাকে সে অ্যাকসেপ্ট করে নেয়। তো ব্যাপারটা হচ্ছে এখানেই, ব্যাপারটা এইভাবে হচ্ছে প্যাট্রিনেলিয়াল সোসাইটি, যেটা আমাদের বেশিরভাগই এক্সিস্ট করা হয়।
তো এইভাবেই দেখা যাচ্ছে যে ম্যাট্রিনাল সোসাইটি এক্সিস্ট করছে। কিন্তু যখন প্যাট্রিনিয়াল সোসাইটির মধ্যে আবার দেখা যাচ্ছে যে এখানের মধ্যে যে ওমেন্স যারা থাকছে, যারা মহিলারা, যারা মা, আমাদের গ্র্যান্ড, তাদের যে একটা ভার্সনসটা, তারা কি সেইভাবে লিবার্টি পেয়েছে, তাদের মধ্যে কি সেইভাবে ফ্রিডম ছিল, তারা যেটা ভাবতো সেটা করবো, তার মধ্যে অ্যাকচুয়ালি ডিসিশন মেকিং এর রোল প্লে করতো, সেখানে একটা বড় নো কোশ্চেনটা চলে আসছে। নাহলে ফেমিনিজম সেভাবে ডেভেলপ করতো না। যে কতটা জায়গায় যে না ব্যাপারটা তারা অ্যাকচুয়ালি পারেনি, তাদের মধ্যে কোনো কথাবার্তার জায়গাটা নেই, তো তাদের কোনো ডিসিশন মেকিং এর রোল নেই। তাদের ডিসিশন মেকিং এর রোল নেই মানে তুমি একটা মানুষ, তোমার ডিসিশন মেকিং এর রোল নেই, কিন্তু তুমি সেখানে তোমার সারা জীবন তুমি দিয়ে দিলে, ইনভেস্ট তুমি দিলে, সেখানে ফ্যামিলিকে গঠনও করলে, নতুন ভাবে ছেলেমেয়েরা তারা নিজেদের অ্যাচিভমেন্ট গ্রহণ করলো, বাট তুমি একটা জায়গায় পড়ে থাকলে। তো ব্যাপারটা এই যে ব্যাপারটা বোঝা যায় এর ফলে যে সেখানে কমপ্লিটলি যে তার স্ট্যাটাসটা হয়তো ফ্যামিলিতে ওয়াইফ হিসেবে থাকলেও, সে আপার কাস্ট থেকে হোক বা মার্জিনাল কাস্ট থেকে হোক, তার যে ফ্যামিলির মধ্যে স্ট্যাটাসটা কখনোই তার অপোজিট যে পুরুষ বা তার যে হাজবেন্ড, বা যদি সে গ্র্যান্ডফাদার হয়, গ্র্যান্ডমাদারের ক্ষেত্রে সে কিন্তু জিনিসটা এক জায়গায় থাকছে না। তো এইভাবে যখন ফেমিনিজম যে মুভমেন্টটা আসছে, যেখানে লিবারেশনের কথা বলা হচ্ছে, তো সোশ্যাল ওয়ার্ক হচ্ছে অ্যাকচুয়ালি এমন একটা সোশ্যাল সায়েন্সের পার্ট যেটা অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড বা অ্যাপ্লিকেশনের মেথোডোলজিতে বিলিভ করে। এ সবসময় পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, কালচার, অ্যাস্থেটিক্স, সায়েন্স এন্ড টেকনোলজি বিভিন্নভাবে যার আন্ডারপিনিংস, ফিলোসফিক্যাল, আমাদের যে প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে আছে, সব জিনিস থেকে বিভিন্নভাবে যে প্রত্যেকটা জিনিস থেকে গুড থিংস আর টেকেন, এই সোশ্যাল ওয়ার্কের মধ্যে সব জিনিসের যে ভালো জিনিসটা আছে সবটাই নেওয়া হয়, সেটাকে প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা। তো ফেমিনিজম মুভমেন্টের সবথেকে বড় কথা ছিল টু এম্পাওয়ার দ্য ওমেন কালচারালি, স্পিরিচুয়ালি, ইকোনমিক্যালি, এডুকেশনালি। তো এই প্রত্যেকটা জিনিসের মধ্যে দিয়েই অ্যাকচুয়ালি সোশ্যাল ওয়ার্ক এডুকেশন যেমন আমাদের ইকুইপ করে, আমরা বিকাম এ ট্রেন্ড সোশ্যাল ওয়ার্কার বা আমরা টিচার। তো তার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি ফ্যামিলির মধ্যে যে অলরেডি যে ওয়ার্থ, ডিগনিটি অ্যান্ড ওয়ার্থ অফ এ পার্সন, এটা যে 4 ভ্যালুজ এর মধ্যে পড়ছে, 6টা ভ্যালুজ এর মধ্যে, সেটাকে একটা ফ্যামিলিতে কি অ্যাকচুয়ালি তারা অলরেডি যারা মারা ছিলেন বা মহিলারা, তারা কি সেম জিনিসটা পাচ্ছে? তারা এডুকেশনের মধ্যে একটা ব্যারিয়ার্স থাকে, একটা দেখা যায় ছেলে লড়কা লোক পড়েগা, लड़की लोग नहीं पढ़ा हो तो विदाई हो जाएगा शादी के बाद। তো ব্যাপারটা এই যে ডিসিশন, তাদের যে ওয়ার্থ এন্ড ডিগনিটি একটা নেই জায়গাটা। সোসাইটি সবসময় কি বলছে যে ওয়ার্থ, সোসাইটি তো প্রত্যেকটা রিলিজিয়ন প্রত্যেকটা জায়গায় ইকুয়ালিটির কথা বলে, বাট অ্যাকচুয়ালি যে রিলিজিয়ন ইকুয়ালিটির কথা বলছে, একটা মোরাল প্রিন্সিপালস এন্ড এথিক্যাল প্রিন্সিপালস কে ইকুয়েট করা যায়। কিন্তু যে সবথেকে বড় জিনিস যে অ্যাকচুয়ালি এটা তো ম্যাক্রো লেভেল অ্যাসপেক্টস এর কিছু ব্যাপার, কিন্তু মাইক্রো লেভেল অ্যাসপেক্ট যখন আমি দেখবো, সেটা ফ্যামিলি সেটিংস এর মধ্যে যখন দেখা যাবে, সেখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্ট্যাটাসের মধ্যে একটা কেমন একটা ডাইলেমা, একটা কেমন একটা ডিসক্রিমিনেশন দেখা যায়। সেখানে তাদের ওয়ার্থ এন্ড ডিগনিটিটা নেই। যে আমি অ্যাকচুয়ালি বলবো উই রেসপেক্ট আদার, বাট ইভেন উই ডু নট রেসপেক্ট আওয়ারসেলফ, দেন দ্যাট ইজ এ বিগেস্ট প্রবলেম। তো এখানে সেলফ রেসপেক্টের কথাটা সবসময় বড়ভাবে দেখা যায়, যে আমি নিজেকে সেলফ রেসপেক্ট দিতে পারছি তো। আমি রেসপেক্ট দিতে পারবো কখন, কিভাবে, যদি আমার রেকগনিশনটা হয়, আমার কোনো কাজটাকে সেভাবে অ্যাপ্রিসিয়েশন পায় বা আমি অ্যাকসেপ্টেড হয়। সেটা যদি না থাকে, আমি কিভাবে নিজের ওয়ার্থ এন্ড ডিগনিটিকে বুঝবো? এইভাবে ইউএন ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর মধ্যে বলা আছে, যে 1948 এ ইউএন ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর মধ্যে বলা আছে যে ফ্যামিলি, যে আমার রাইট টু লাইফ, লাইফ টু চুজ লাইফ পার্টনার ইজ মাই ফান্ডামেন্টাল রাইটস, ইট ইজ ইকুয়েটেড টু দ্য হিউম্যান রাইটস। আর হিউম্যান রাইটস এর হচ্ছে বেসিস হচ্ছে হিউম্যান ডিগনিটি। আর যেখানে আমি যদি ডিসিশন মেকিং নিতে না পারি, আমি যদি নিজের চয়েসের মানুষকে বিয়ে না করতে পারি, নিজের চয়েসের যদি আমি এডুকেশন নিতে না পারি, আমি নিজের চয়েসে নিজেকে এম্পাওয়ার করাটা, নিজেকে নতুন ভাবে একটা ইকোনমিক্যালি এস্টাবলিশ না করতে পারি, তাহলে সেখানে আমার ওয়ার্থ এন্ড ডিগনিটি তো আমি পাচ্ছি না নিজের লাইফ। সো তাহলে আমি নিজেকে রেসপেক্ট করবো কিভাবে? আমি নিজেকে এম্পাওয়ারই তো করতে পারছি না। তো এখানে তো সোশ্যাল ওয়ার্কের যে ভ্যালুস, বিভিন্নভাবে সিভিল সোসাইটিস, বিভিন্নভাবে এনজিওস আর ফর্মিং দেয়ার, পলিটিক্যাল গ্রুপস আর অলসো ওয়ার্কিং টু দেয়ার এক্সটেন্ট, তাদের ইডিওলজির ওপর দিয়ে, তাদের বিভিন্নভাবে বলতে পারেন ভোট ব্যাংক পলিটিক্স, ইভেন তাদের মোরালিটি অ্যান্ড এথিক্যাল প্রিন্সিপাল প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির আছে, তারা টু সাম এক্সটেন্ট রিচ করে। বাট যে মাইক্রো লেভেল অ্যাফেয়ার্স গুলো বিভিন্নভাবে দেখা যায় যে ব্যাপার জায়গায়, তো এই জায়গাগুলোতে বিভিন্নভাবে সোশ্যাল ওয়ার্ক এনজিওস এন্ড সিভিল সোসাইটি বিভিন্ন রোল প্লে আছে, ইভেন দ্য মাস মিডিয়া, দে আর প্লেইং ইম্পর্টেন্ট রোলস। তাদের একটা বিভিন্ন রোলস আছে, তারা রোল প্লে করছে বিভিন্নভাবে। আমাদের সিনেমাটিক, আমাদের একটা সময় যখন প্যারাল সিনেমা, যখন নিউ সিনেমার দৌড় ছিল, তখন আমাদের সত্যজিৎ রায়ের বা বিভিন্নভাবে পরবর্তীকালে হিন্দি সিনেমার মধ্যে বিভিন্ন ফ্যামিলি সেটিংস নিয়ে, আমাদের ইন্টারকাস্ট রিলেশনশিপ নিয়ে, কাস্ট সিস্টেম নিয়ে, আমাদের অ্যাকচুয়ালি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে। আপনারা যদি মন্থন কোনো বলে একটা বই দেখতে পারেন, সেই মন্থন একটা শ্যাম বেনেগালের বই, যেটা আমুলের অ্যাড করা হয়, একটা গান অলরেডি আমাদের বিশালভাবে অ্যাডভার্টাইজড হয়,
সেটা এই বইটা যদি কখনো দেখেন, ওখানে একটা কোঅপারেটিভ ফর্ম হচ্ছে, এখানে ওমেন এম্পাওয়ারমেন্টের কথা হচ্ছে, তারা ডিসিশন মেকিং নিচ্ছে, তারা আত্মনির্ভর হচ্ছে। তো এই ব্যাপারটা আমাদের যে বর্তমান প্রাইম মিনিস্টারও যে অলরেডি সেলফ রিলায়েন্টের কথাটা বলা হচ্ছে, এই সেলফ রিলায়েন্টের ব্যাপারটা কিন্তু মহিলারা অনেকটাই পিছিয়ে ছিল। তারা অ্যাকচুয়ালি সাবঅর্ডিনেটেড রোল প্লে করতে একটা ফ্যামিলি সেটিংসে। তো এই জায়গাগুলো বর্তমানে চেঞ্জ হচ্ছে। তো এইগুলো যদি ভাবি, আমাদের বর্তমানে ট্র্যাডিশনালি আমাদের যে ভ্যালুসটা আছে, মহিলারা কাজ করবে না, তারা এডুকেটেড হবে না, তারা এম্পাওয়ার হবে না, সেইটা তো কালচারালি কখনোই তো কালচারাল লাইফ হতে পারে না, বা কালচারালি নট গুড। তো এটা কালচারালি ব্রেকিং থিং অ্যান্ড কালচারালি ডিস্ট্রাকটিভ। সো উই হ্যাভ টু কিপ দিম অ্যাসাইড। আমরা সেই জায়গাতে বিশালভাবে ইন্টারফেয়ার করবো, ইন্টারভেনশন করবো। সেই ইন্টারভেনশনটা আমরা যেখানে তারা ফ্যামিলি সেটিংসের মানুষেরা করবে, এই মানুষেরা তারা জুড়লে তারা নেবারহুডের সাথে কানেক্টেড হবে, এই নেবারহুডের কানেকশন আস্তে আস্তে কমিউনিটির সাথে কানেক্টেড হবে, এরপর কমিউনিটি আস্তে আস্তে সোসাইটির সাথে কানেক্টেড হবে, সোসাইটি আস্তে আস্তে দেশের সাথে কানেক্টেড হবে। এবার ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলি যখন হেলদি ফ্যামিলি হয়, স্পিরিচুয়ালি, ইকোনমিক্যালি, কালচারালি, এডুকেশনালি, সে কিন্তু ফ্যামিলি কিন্তু সবসময় সোসাইটিকে একটা পজিটিভ জিনিসই ফিরিয়ে দেবে। আর ফ্যামিলি যদি খুবই কালচারালি ডাউন ট্রডেন, কালচারালি খুব মিন মাইন্ডেড, আচ্ছা মিন মাইন্ডেড ইজ রং ওয়ার্ড, কালচারালি খুবই মানে খুবই ট্র্যাডিশনালি, খুবই যেটা অলরেডি চলে এসেছে তার মধ্যে কোনো কোশ্চেন না করে থেকে গেছে কালচারালি, তারা অলরেডি তাদের কালচার কখনোই ওমেন এম্পাওয়ারমেন্ট প্রমোট করেনি, বিভিন্ন রেস্ট্রিকশনস আছে, একটা বিভিন্নভাবে স্ক্রুটিনাইজেশন আছে, তাদের মেন্টাল হেলথ বা স্পিরিচুয়াল ওয়েলবিংটা কখনোই হতে পারে না। তো সেটা দেখবে ফ্যামিলি, ওইসব ফ্যামিলি সেই ক্ষেত্রে কমিউনিটির মধ্যে একটা বিশালভাবে রিফ্লেকশন হয়, কমিউনিটি খুব রিজিড কমিউনিটির মধ্যে ডেভেলপ হয়, কমিউনিটি কিন্তু খুব একটা বেশি প্রোগ্রেস করতে পারে না, প্রোগ্রেস ইন দ্য সেন্স ওয়েলবিং। সোশ্যাল ওয়ার্কের সবচেয়ে আলটিমেট গোল হচ্ছে ওয়েলবিং। আমরা কিন্তু সোশ্যাল জাস্টিসের কথা বলি, সোশ্যাল জাস্টিস যদি একটা বিশাল বড় অ্যাসপেক্ট হয়, সোশ্যাল জাস্টিস ছাড়া আমাদের সোশ্যাল ওয়ার্কে সোশ্যাল প্রবলেমকে চ্যালেঞ্জ করতে পারবো না। সোশ্যাল অ্যাসপেক্ট, সোশ্যাল জাস্টিসের মধ্যে হিউম্যান রাইটস, প্রত্যেকটা হিউম্যান রাইটস এর মধ্যে, তাছাড়া প্রত্যেকটা মানুষের ডিগনিটি অ্যান্ড ওয়ার্থ, তাদের ডিসিশন মেকিং এর জায়গা, তাদের এম্পাওয়ারমেন্ট আলটিমেট গোল, এই সব জিনিস নিয়ে সোশ্যাল প্রবলেম যেগুলো চলছে, এই ব্যাপারটা সোশ্যাল প্রবলেমস এর মধ্যে অনেক বড় প্রবলেম ডোমেস্টিক ভায়োলেন্স। ডোমেস্টিক ভায়োলেন্স বোথ সাইড থেকেই হতে পারে। ডোমেস্টিক ভায়োলেন্সের বিভিন্ন কজেস থাকে, ইকোনমিক, সোশ্যাল, কালচারাল বিভিন্ন কজ থাকে। সো আবার ডোমেস্টিক ভায়োলেন্সের বিভিন্ন কজ আবার ট্র্যাডিশনাল ভ্যালুকে এমন ভাবে চ্যালেঞ্জ করতে যায়, সেখানে বলে না আমি তোমাদের সাথে থাকবোই না, আলাদা চলো, নাহলে আমাদের এই নিয়ে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, এই নিয়ে এত ডিভোর্স পিটিশনস হচ্ছে। সেটা একটা ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ অ্যাকশনস, তার একটা পজিটিভ নেগেটিভ সবসময় একটা রিফ্লেকশন সোসাইটি হয়। সোসাইটির মধ্যে যখন ডিভোর্স হয়ে যায়, ওর জন্য আমাদের স্টেট কিন্তু, আমরা যখন বিবাহ করি তখন আমাদের একটা রেজিস্ট্রেশন ইজিলি করে নেয়, সেখানে যদি উইটনেস থাকে। বাট যখন স্টেট আমরা ডিভোর্সের জায়গায় যখন পিটিশন করি, তখন স্টেট কিন্তু বা আমাদের যে জাজ থাকে, তো মানে আমাদের কোর্টে যখন যাওয়া হয়, সেখানে কিন্তু দেখা যায় যে ভেবে চিন্তার কথা বলা হয়, সেপারেশনে কিছু টাইমে থাকার কথা বলা হয়। তো ব্যাপারটা এখানেই থেকেই বোঝা যায় যে সেপারেশনসটা ইজ নট অ্যাকসেপ্টেবল অলওয়েজ, বাট সেপারেশন হ্যাপেন্স। আবার কিছু জায়গায় দেখা যায় যদি সেপারেশনসটা এই অর্থ হচ্ছে সেখান থেকে ইন্ডিভিজুয়ালের লাইফও হ্যাম্পার হয়, সে তার লাইফের একটা নতুন মিনিং খোঁজার চেষ্টা করে, আবার অনেকজন মিনিং পায় না। আবার দেখা যায় সেপারেশন হওয়াটাই হয়তো তাদের ওয়েলবিং এর জন্য বেটার। তো এই বিভিন্ন জিনিস, বিভিন্ন চ্যালেঞ্জেস, মাল্টি রিয়ালিটির মধ্যে সোশ্যাল ওয়ার্ক কাজ করে। ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে মানে শুধু আমি ওমেনদেরই ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, পুরুষদের হচ্ছে না, ব্যাপারটা এইভাবে কাজ করে না। সোশ্যাল ওয়ার্ক কিন্তু সবার সাথে একইভাবে নিজেকে একটা, নিজের ভ্যালুসটাকে তার সোশ্যাল ওয়ার্ক ভ্যালুসের সাথে অ্যাসোসিয়েট করে কমপ্লিটলি রিয়ালিটিটাকে আন্ডারস্ট্যান্ড করে তারা কাজ করার জন্য এগোয়। তো এইভাবে ফ্যামিলি লাইফ এডুকেশন যেমন আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে যদি দরকার, যে ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপারটা অ্যাকচুয়ালি কমপ্লিট একটা ভায়োলেন্স যেটা অলরেডি আসছে যে ডমিনেশন থেকে, এই ডমিনেশনটাকে কিভাবে ওভারকাম করা যায়। ডোমেস্টিক বা ব্যাটার ডোমেন যারা অ্যাকচুয়ালি ভিকটিম, তারা যখন বিভিন্নভাবে ক্লায়েন্ট হিসাবে বা বিভিন্ন এনজিওস এর কাছে যায়, তারা বিভিন্নভাবে কাউন্সিলিং থেরাপি পায়, তারা যখন সোশ্যাল ওয়ার্কের লোকেরা যখন ইন্টারভিন করে, সেখানে ক্ষেত্রে তারা অবস্ট্রাকশন ফেস করলেও তারা কিন্তু ইন্টারভিউ করার চেষ্টা করে বিভিন্নভাবে, তারা কমিউনিটিতে আউটরিচ বাড়ানোর চেষ্টা করে, তাদের নেটওয়ার্ক গুলোকে নতুনভাবে সাজায় নেটওয়ার্ক গুলো, তারা এইভাবে একটা রিলেশনশিপের মাধ্যম দিয়ে মানুষের সাথে রিলেশনশিপ করে। তো আমাদের অ্যাকচুয়ালি সবটা কাজই হচ্ছে, আমাদের যেমন ফ্যামিলিতে আই অ্যাজ ইন্ডিভিজুয়াল, আমার যে মা বাবা বা আমার ফ্যামিলিতে যদি আমি জয়েন্ট ফ্যামিলি হয় আরো যারা আছে, তাদের সাথে একটা রিলেশনশিপের মধ্যে দিয়ে আমরা বাঁচি, তার মধ্যে প্রপারলি ইন্টারাকশন হতে থাকে প্রত্যেক দিনে, বিভিন্ন সময়, বিভিন্ন ভাবে, ভার্বালি, নন ভার্বালি, ঠিক আছে, চিন্তা চেতনার মধ্যে দিয়ে একটা বিভিন্নভাবে একটা ইন্টারাকশন অলরেডি সবসময় চলতে থাকে। তো সেই জিনিসটা একটা হিউম্যান রিলেশনশিপকে গঠন করে। আর এই হিউম্যান রিলেশনশিপটা যাতে স্টেবল হয়, যেটা সোসাইটি সোশ্যাল অর্ডারটাকে মেনটেন করতে পারে,
সোসাইটির মধ্যে কখনো ভাবে বিশাল কোনো কনফ্লিক্ট তৈরি হলো, সোসাইটি একটা ডিসইন্টিগ্রেটেড হয়ে যাচ্ছে, সেটাকে কখনোই সোশ্যাল ওয়ার্ক প্রমোট করে না, সেটাকে সবসময় সোশ্যাল ওয়ার্ক একটা নতুন মডিফাই করার চেষ্টা করে, ঠিক আছে। আর কমপ্লিটলি একটা ডেমোক্রেটিক ভ্যালুজ এর মধ্যে দিয়ে, যেখানে প্রত্যেকজনের ওপিনিয়ন্স ম্যাটার্স করে। তো এইভাবে সোশ্যাল ওয়ার্কের যে কার্যপ্রণালী সেটা কতটা ইম্পর্টেন্ট। আর যেমন আমাদের বলতে পারে যে আমরা বিভিন্ন সিভিল সোসাইটি এনজিও, যেমন আমাদের রেড ক্রস তো আমরা সবাই জানি যে নোবেল প্রাইজ পেয়েছে একটা অর্গানাইজেশন, সেটা আই থিঙ্ক এটা রেড ক্রসটা আমি নামটা বলতে পারছি না। রেড ক্রস, তাছাড়া বিভিন্নভাবে ইউনিসেফ, তারা অ্যাকচুয়ালি বিভিন্ন চাইল্ড কেয়ারিং অ্যান্ড দের ওমেন মাদার সেটিংস এ, মানে ফ্যামিলি সেটিংস এর মধ্যে ওমেন এম্পাওয়ারমেন্ট, তাদের মাদার্সদের বিভিন্নভাবে এম্পাওয়ারমেন্টের কাজ করে, চাইল্ড লাইফটা যাতে ঠিকঠাক ভাবে ইউটিলাইজ করা যায়, তারা চিলড্রেনদের সেভাবে তারা গাইড করে, ইনফর্মাল সেটিং এডুকেশনের মাধ্যম দিয়ে তারা চিলড্রেনদের এম্পাওয়ারমেন্ট করার চেষ্টা করে ছোটবেলা থেকে, তাদের ডোমেস্টিক ভায়োলেন্সের এগেনস্টে, যেমন তারা বিভিন্নভাবে আমাদের চাইল্ড লাইন আছে, তো চাইল্ড লাইন নাম্বারে অ্যাকচুয়ালি এর প্রয়োজনীয়তা কি, চাইল্ড লাইনের ব্যাপারে অ্যাওয়ারনেস তৈরি করা হয় আমাদের। এছাড়া বিভিন্নভাবে যেটা আমাদের যেটা আঙ্গনবাড়ি যেটা ওয়ার্কার্সরা আছে, যেটা আইসিডিএস বলা হয়, তারা বিভিন্নভাবে তারা খুবই নেবারহুড বেসিসে তারা ফ্যামিলি সেটিংসে গিয়ে কাজ করে, তারা ছোটবেলা বাচ্চাদের যেটা রিয়ারিং অ্যান্ড ক্রেচেস সাপোর্ট দেয়, তাছাড়া ইভেন তারা বিভিন্নভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের সমস্যাকেও তারা সমাধান করে, তারাও কিন্তু একটা বড়ভাবে একটা সোশ্যাল ওয়ার্কের, মানে প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কের একটা সাথেই কাজ করে। তাদের সাথে বিভিন্ন এনজিওদের একটা ক্লোজ কানেকশনস থাকে, এই এনজিওদের বিভিন্ন কানেকশনস এন্ড নেটওয়ার্কসই অ্যাকচুয়ালি এনজিও তাদের যে ইডিওলজিক্যালি তারা ওমেন এম্পাওয়ারমেন্ট, চাইল্ড রাইট সাপোর্টস এন্ড চাইল্ড গাইডেন্স, তাদের থেরাপিউটিক ক্লিনিকস এন্ড আদার্স ভাবে কোনোভাবে তাদের ইকোনমিক্যাল এম্পাওয়ারমেন্টের কথা, তাদের নতুন ভাবে কোনো লাইভলিহুডকে এনহ্যান্স করানোর কথা, একটা সাস্টেনেবল সোসাইটিকে ফর্মেশন করার চেষ্টা করা হয়। তো সোশ্যাল ওয়ার্কের এই যে প্রত্যেকটা ইউনিট যেটা বলছি ইম্পর্টেন্স অফ ফ্যামিলি লাইফ এডুকেশন, এবার ফ্যামিলি লাইফ এডুকেশনের মধ্যে সেক্স এডুকেশনটাকে খুব বড়ভাবে, যে বর্তমানে যে এলজিবিটি কিউ কমিউনিটি, যেটা আমাদের অলরেডি যে রাইটস নিয়ে মুভমেন্টের ফলে একটা আমাদের বিশাল বড় সাকসেস আছে, সেটা নিয়ে সোসাইটি খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। সেটা কিন্তু সোসাইটি অ্যাকসেপ্ট করতে পারে না অনেক জায়গায়, সেখানে মানুষ বিভিন্নভাবে রিমার্কস হয়, তারা বিভিন্নভাবে ভার্বালি ফিজিক্যালি অ্যাবিউজড হচ্ছে, মানুষেরা বিভিন্নভাবে প্রোটেস্ট হচ্ছে, বাট দে আর প্রোটেস্ট অনগোয়িং। সোশ্যাল ওয়ার্কাররা সেই প্রোটেস্টের মধ্যে সোশ্যাল অ্যাকশনের মাধ্যম দিয়ে সোশ্যাল চেঞ্জ আনার কাজ করে। তো সোশ্যাল ওয়ার্কের রোল বিভিন্ন জায়গায় আছে। আমাদের যেমন সেক্সটাকে ট্যাবু, এই সেক্সের ব্যাপারে আমরা কিছু জানিই না, এর ব্যাপারে আমরা কিছু অ্যাওয়ারনেসই থাকে না, কিন্তু ফ্যামিলি সেটিংস যের মধ্যে সেক্স এডুকেশনটা যে কত বড় ইম্পর্টেন্ট, সেখানে যে এই জায়গাটা যে রিজিডিটিটাকে কিভাবে আমরা ভাঙতে পারি, একবারে করে দেবো সেক্স এডুকেশন দিতেই হবে আপনারা অ্যাকসেপ্ট করে নিন, এইভাবে তো হয় না। তো ব্যাপারটা বিভিন্নভাবে প্রয়োজনীয়তা স্কুলের মধ্যে, কারিকুলামের মধ্যে, কারণ একটা মানুষ তার নেবারহুড ছাড়া, তার নেবারহুডের মধ্যে একটা স্কুল সেটিংস যেটা থাকে, স্কুল সেটিংস এর মধ্যে গিয়ে তার বাচ্চারা তার টিচারদের সাথে ইন্টারঅ্যাক্ট করে, আস্তে আস্তে তাদের মধ্যে যদি ব্যাপারটা একটা বন্ধুত্বের মতন সম্পূর্ণ তৈরি হয়, সেখানে তারা কিন্তু আস্তে আস্তে তাদের এই যে ফিয়ারটা, যে কোশ্চেন না করার ব্যাপারটা, এই জিনিসের ব্যাপারে অ্যাওয়ারনেসটা যেটা না থাকে, সেটা আস্তে আস্তে ওরা অ্যাওয়ার হওয়া শুরু করে, তারা নিজের জীবন ব্যাপারে আস্তে আস্তে সচেতন হওয়া শুরু করে। আপনারা যদি হেলথের ব্যাপারে বা নিজের জীবনের ব্যাপারে সচেতন না হন, তাহলে আমি অন্য জিনিসের ব্যাপারে সচেতন কিভাবে হবো? তো ব্যাপারটা যে সোসাইটিতে আমি থাকতে গেলে, সোসাইটির যেমন আনুষঙ্গিক ব্যাপার চলছে, আমাদের এখানে রাস্তা তৈরি হচ্ছে, রাস্তা আজকে বন্ধ থাকবে, ইলেকট্রিসিটির আজকে প্রবলেম আছে, এখানে ট্রান্সফরমার ভেঙে খারাপ হয়ে গেছে, এই প্রত্যেকটা জিনিস যেমন দরকার, সঙ্গে আমাদের জীবনের যে বেঁচে থাকার যে ব্যাপারটা, আমরা যে লাইফটা লিডিং করছি, এর সাথে যে আমাদের ওভারঅল যে কি প্রয়োজনীয়তা, আমাদের যেমন একটা ইকোনমিক সাপোর্ট দরকার হয়, একটা সোশ্যাল সাপোর্ট দরকার হয়, আমাদের যে বিভিন্ন নিডস গুলো যেগুলো আছে, আমাদের যে আমাদের সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা কেমন হবে, আমি সেটা কি কোনদিন ম্যানিফেস্ট করতে পারবো না, সেটার মধ্যে আমি অলরেডি আটকে থাকবো, আমি ভাববো যে এটা আমাদের ট্র্যাডিশনাল বা আমাদের নর্মসের বাইরে, আমাকে কেউ অ্যাকসেপ্ট করবে না, এই অ্যাকসেপ্টেন্স হবে না, এই যে এই জায়গাটা আমাদের অনেকটা নিজের থেকে, আমাদের যে নিজের যে সাইট, যেটা আমাদের নিজের ভাবনা চিন্তা, ওইখান থেকে আমরা দূরে সরিয়ে আনে, আমরা নিজেদের কমপ্লিটলি কখনো ফুলফিল ভাবে এক্সপ্রেস করতে পারি না, নিজেকে আমরা অ্যাকশনের মধ্যে পুট করি না। তো এই জায়গাতেই অ্যাকচুয়ালি বলা যায় যে আমাদের নিডস গুলোকে আগে বেশিভাবে প্রয়োজন আছে, আমাদের নিডস গুলোকে জানা। তো সোশ্যাল ওয়ার্কার্স অ্যাকচুয়ালি কিছুই করে না, আপনার কাছে গিয়ে আপনার নিডসটাকেই বুঝবে, সে আপনার মাল্টিপল যে নিডস আছে বা রিয়েলিটিটাকে জানার মাধ্যম দিয়ে নিডসকে অ্যাসেস করবে, এটাকে নিড অ্যাসেসমেন্ট বলা হয়। তারপরে সে প্রবলেম ফাইন্ডিং করবে, প্রবলেম চক আউটের মধ্যে মেন প্রবলেমগুলোকে চক আউট করবে, তারপরে যে কমন মিনিমাম ভাবে এই প্রবলেমটাকে রিজলভ করা যাবে, কিভাবে আপনি প্রবলেমটাকে নিজেই রিজলভ করতে পারবেন, সে একটা ওয়ে ফরওয়ার্ড, একটা গাইডেন্স দিতে পারবে, একটা গাইড করতে পারবে। দে ক্যান টিচ ইউ, এম্পাওয়ার ইউ, এনেবল ইউ, বাট ইউ হ্যাভ টু এনেবল ইউরসেলফ, ইট ইজ দ্য আলটিমেট
গোল অ্যান্ড দ্য আলটিমেট ট্রুথ অফ সোশ্যাল ওয়ার্ক। তো ব্যাপারটা এখানে যদি নিডস এর কথা বলি, আমরা যে প্রপারলি যে আমাদের যে সাইকোলজিক্যাল যে মাসলোর যে মোটিভেশনাল নিডস আছে, যেটা 5টা নিডস আছে, যেটা সাইকোলজিক্যাল নিডস, তার মধ্যে কমপ্লিটলি বলা যায় যে আমাদের সাইকোলজিক্যাল নিডস এর মধ্যে আমাদের যে সেক্সুয়াল ইনস্টিংক্ট বা আর্জেস, ইভেন ক্লোথিংস, ড্রিঙ্কিংস, ফুডস, এই কমপ্লিটটাকে ফুলফিল করছে। ঠিক আছে, তারপর সেফটি নিডস, সেফটি নিডস এর মধ্যে আমাদের ইনকাম সাপোর্ট, সোশ্যাল সিকিউরিটি, যেখানে থাকছি তার মাথার উপরে ছাদ, ঠিক আছে, জলের স্যানিটেশনের ব্যবস্থা হওয়া উচিত, ঠিক আছে, প্রপারলি সুয়েরেজ থাকা উচিত, এই টাইপের একটা সেফটি নিডস। ঠিক আছে, তারপরে চলে এসছে দ্য লাইফ নিডস অফ দ্য বিলঙ্গিংস, যে আমার যে লাইফের কোনো লাইফ পার্টনার বা ফ্রেন্ডশিপ, তাদের সাথে আমি খুব ভালোভাবে এক্সিস্ট করা, সেটাকে ঠিকঠাক ভাবে সাস্টেন করা, সেই নিডসটাকে ফুলফিল হয়ে যেমন দরকার। তারপরে সবচেয়ে বড় হয়ে যাচ্ছে 4 নম্বর, যেটা সেলফ এস্টিম, যে সেলফ রেসপেক্ট, যে আমার যে প্লেস প্রবলেম অ্যান্ড পার্সন প্লেস প্রবলেম, যেটা ম্যারি রিচমন্ড বলেছিল একটা মানুষের, যেটা এইটা নিয়ে একটা মানুষকে, ক্লায়েন্টকে বুঝতে গেলে, তার সোশ্যাল এনভায়রনমেন্ট বুঝতে গেলে এইটাকে দেখতে হবে। তো বর্তমানে যে আমার যে স্ট্যাটাস, আমার যে কাস্ট, যেখানে আমি জন্মগ্রহণ করছি, সেখানে আমি কি নিজেকে রেসপেক্ট করতে পারছি? আমার কি ডিগনিটিটা আমি অলরেডি পাচ্ছি? আমি কি ডিগনিটি আছে আমার আদৌ? এই জায়গায় যে কোশ্চেন, সেটাকে আমি ফিল করতে পারছি? সেটি ইজ একটা বড় নিড, সেটাকে ফুলফিল হওয়াটা। আরেকটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যেটা হচ্ছে আমার যে পোটেনশিয়ালিটিটাকে আমি অ্যাকচুয়ালি ফিল করতে পাওয়া, আমি পোটেনশিয়ালিটিটাকে সেভাবে নিজের কাজের মধ্যে দিয়ে এক্সপ্রেস করতে পারা, এনহ্যান্স করতে পারা, সেটাকে ইউটিলাইজ করতে পারা, তাহলে আমি অ্যাকচুয়ালি নিজেকে কখনো অন্যদের কাছেও প্লেস করতে পারবো। আমার পোটেনশিয়ালিটি এটাই আছে যে আমি অন্যদের হয়েও করতে পারবো কাজ বিভিন্নভাবে, সেটা শুধু নিজের জন্যই না, ব্যাপারটা আমি সেভাবে সেই পোটেনশিয়ালিটি অ্যাচিভ করা, সেই জিনিসটা ফিল করা যায় আই এম কনফিডেন্ট এনাফ টু ডু গুড থিং ফর মি অ্যান্ড ফর দ্য সোসাইটি। তো এই যে ব্যাপারটা, এই যে জায়গাগুলো সোশ্যাল ওয়ার্কের যে নিডস অ্যাসেসমেন্টের মধ্যেও কিন্তু দেখা হয়। আর একটা ইন্ডিভিজুয়াল নিডস কিন্তু কমপ্লিটলি এইভাবেই 5টা ভাবে ফুলফিল হচ্ছে কিনা সেখানে দেখা হয়। তাছাড়াও এবারে শুধু মোটিভেশনাল নিডস তো একজন শুধু মাসলার বললো, এর বাইরেও অনেক নিডসের ব্যাপার আছে, সেটা ইজ এ ব্রডার হরাইজন। বাট আপনাদের এই ক্ষেত্রে এই জায়গাগুলো ভালো করে আপনারা একটু লুক আপ করবেন, তাহলে এটা খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন আপনাদের যে মেটেরিয়ালস আছে। অ্যান্ড এই আমি এবার ক্লাসটা প্রায় এন্ডিং এর জায়গায় চলে আসছে। আর যখনই দেখা যাবে যে এই নিডস গুলো কোনোভাবেই ওভারল্যাপিং করছে, সেখানে ক্ষেত্রে দেখা যাবে যে সোশ্যাল ওয়ার্কের একটা দরকার তো আছেই, তার সাথে আমাদের নিজেদের একটা জায়গাটা আছে, আমাদের জন্য ফিল্ড খোলা আছে, আমরা কখনোই নিজেকে একটা জায়গায় আটকে রাখতে পারি না, আমরা সবসময় কোনো না কোনো জায়গায় দৌড়াচ্ছি, স্ট্রাগল করছি। তো ওই স্ট্রাগলের মধ্যে দিয়ে আমরা যদি ফুলফিল না করতে পারি, তার কি ব্যাখ্যা থাকতে পারে ফুলফিল না করা, সেটা বুঝতে হবে। যেমন আমি নতুন একটা এক্সাম্পল দিচ্ছি, যে বর্তমানে আমাদের একটা কাস্ট এমবেডেড সোসাইটি, যেটা বরাবরই বলছি, মানে ইন্ডিয়ার কনটেক্সটে সোশ্যাল জাস্টিস করতে গেলে কাস্টকে সব থেকে বড়ভাবে প্রায়োরিটি দিতে হবে। তো এবার কাস্ট এবার বর্তমানে দেখা যায় যে আমাদের যে আশেপাশে আরবানাইজ জায়গা, যদি ধরে নিই আমরা সবাই আরবানাইজ জায়গায় থাকি বা একটু আউটস্কার্টেই থাকছি, যে ওভারঅলি আমাদের যে যেটা সিওয়েজ ওয়ার্কার্স বা যারা আমরা অ্যাকচুয়ালি সাফাই কর্মচারী বলা হয়, তো সাফাই কর্মচারী অ্যাকচুয়ালি তারা অ্যাকচুয়ালি সাফাই কর্মচারী, যারা অ্যাকচুয়ালি সাফাই কর্মচারী তারা হচ্ছে কারণ কি? তারা অ্যাকচুয়ালি সাফাই কর্মচারীদের বিভিন্নভাবে বিভিন্ন ইন্টারভিউ দেখতে পাবেন, এখানে বিভিন্নভাবে কর্মচারী অর্গানাইজেশনস আছে বা বিভিন্নভাবে সোশ্যাল ওয়ার্কার যাদের সাথে কাজ করে, বিভিন্ন কর্মচারী অর্গানাইজেশন, সাফাই কর্মচারী, তারা অ্যাকচুয়ালি বলে, অনেকজন ভাবে যে আমরা হয়তো লেজি বলে বা আমরা হয়তো গরিব বলে যে আমরা অ্যাকচুয়ালি এই কাজটাই করছি বা আমাদের হাতে কোনো কাজ নেই, আমরা 2 ঘন্টার জন্য যাই কাজটা করি, একটু বন্ধ পাবো, মানে শরীর খারাপ হতে পারে কিন্তু বন্ধ আছে, বাট এই কাজটা আমরা করছি। পরবর্তীকালে যেমন জানছি যে এটা আমাদের ডিউ টু আমাদের কাস্ট, এই কাজটা, এই যে আমাদের কাজটা যে জন্মগ্রহণ করছে, এই কাস্টের জন্যই আমরা এই কাজটা করতে পারছি। তো তার ক্ষেত্রে ব্যাপারটা ভাবা যায়, যেটা বি আর আম্বেদকরও বলছিল যে ডিভিশন অফ লেবার্স এন্ড লেবারার্স। তো ডিভিশন অফ লেবার্স তো সোসাইটিতে দরকার, কারণ একটা একটা ইনস্টিটিউশন চালাতে গেলে বিভিন্ন অ্যাকাউন্টেন্ট দরকার, টিচার দরকার বা অন্যান্য অ্যাক্টিভিটি বা কাজের জন্য মানুষ দরকার, সেটা হলে একটা সোশ্যাল অর্ডার কমপ্লিটলি হবে না। কিন্তু ডিভিশন অফ লেবারার্স মানে হচ্ছে, লেবারার্স মিন্স আমি একটা মানে একটা ওয়াটার কম্পার্টমেন্ট, ওয়াটার টাইট কম্পার্টমেন্টের মধ্যে ফেলে দিচ্ছি, যেটা আমাদের কাস্ট প্রোভাইড করছে। কাস্টের মধ্যে কিছু কাস্ট এমনই আছে যাদের আমি মার্জিনালাইজ সেকশনের মধ্যে রেখে দেওয়া হচ্ছে, তাদের কিছু জায়গায় এই কাস্ট থেকে বিলং করলে এই কাস্টটা তাকে অ্যাসাইন করা হবে, এর বাইরে ও কোনো স্কিল সে অ্যাকোয়ার করাটাও তার উচিত না। আর সে যদি করে, তার কাছে কোনোভাবে সে কনফিডেন্স পাচ্ছেই না, তার কাছে সেই ওয়ার্থ নেই বা ডিগনিটি নেই যে সে ওই স্কিল নতুন অ্যাকোয়ার করার পথে তার যে ট্র্যাডিশনাল যে কাজটা, যারা অলরেডি ইনহেরিট করে যাচ্ছে তাদের কাস্টের জন্য, সেটা থেকে ওরা বাইরে বেরিয়ে কাজ করতে পারে।
সেটাকে উনি বলছি ডিভিশন অফ লেবারার্স। তো এই যে কাস্ট ফ্যাক্টরটাকে চ্যালেঞ্জ না করলে একটা যখন আমি বলতে পারি এই কমিউনিটির মানুষের যে চিলড্রেনরা পড়াশোনার ক্ষেত্রে কিভাবে এগোতে পারবে, তাদের এতগুলো ব্যারিয়ার, তারা দেখছি যে আমাদের এই কাজ করতে হবে, অল্প কাজে টাকা চলে আসবে, হয়তো এই কাজে আমার হাতে ওয়ে ফরওয়ার্ড, আমাদের ফ্যামিলিতে সবাই এই কাজই করে এসছে, তো এই ট্র্যাডিশনাল সেই ট্র্যাডিশনাল জায়গাটা নিয়ে আসবে। সেই যদি ভাবে আমি ট্র্যাডিশনাল ভ্যালুজ এর মধ্যেই আমি রাখবো না, আমি এই কাজটা করতে হবে, আমাদের এটা অলরেডি নর্মস এর মধ্যে পড়ে যাচ্ছে, এই নর্মস ফর্মেশন হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু এই মার্জিনালাইজ সেকশনের ক্ষেত্রে ফ্যামিলি কিন্তু আবার খুব বড়ভাবে তার লাইফের ওয়ার্থ এন্ড ডিগনিটিকে বহুতভাবে হ্যাম্পারই করে দিচ্ছে। যেমন এই ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস এর মধ্যে হিউম্যান ডিগনিটি ইজ দ্য বিগেস্ট ম্যাটার, বা দ্য বেসিস অফ হিউম্যান ডিগনিটি ইজ দ্য বেসিস অফ হিউম্যান রাইটস। তো এই জায়গায় দেখা যাচ্ছে তাদের হিউম্যান ডিগনিটিটা কি, তারা কি কখনো নিজেকে সেলফ রেসপেক্টের জায়গায় দিতে হবে, সোসাইটি কি তাদের সেভাবে রেসপেক্ট দেয়? তো এই একটা বিভিন্ন একটা ফ্যামিলি সেটিং একটা বিশাল কোশ্চেন। তো যখন কমিউনিটি ইন্টারভেনশন দরকার তখন এই ফ্যামিলি সেটিংস গুলোকে আমাদের যেতে হবে, কিন্তু এই জন্য নাপসি বলে একটা অর্গানাইজেশন আছে, আমি আজকে যেহেতু আপনাদের ক্লাস শুরু করলাম এর জন্য আমি অলরেডি আরো 7টা ক্লাস নেব, আপনাকে প্রত্যেকটা জিনিসই আমি কভার করবো। নাপসি বলে একটা অর্গানাইজেশন আছে যেটা ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কার্স, তারা অ্যাকচুয়ালি এইভাবেই তারা চেষ্টায় আছে বিভিন্নভাবে সোশ্যাল ওয়ার্ক কোলাবোরেশনের সাথে, তারা চেষ্টা করছে যে সোশ্যাল ওয়ার্ক উইথ ফ্যামিলি একটা মেথোডোলজি হওয়া উচিত। তো ব্যাপারটা ফ্যামিলি ভেরি টাইপস, ফ্যামিলির মধ্যে প্রত্যেকটা ফ্যামিলির ভ্যালুজ আলাদা, প্রত্যেকটা ফ্যামিলির একটা ট্র্যাডিশনস আলাদা, আপার কাস্টদের একটা ফ্যামিলি ট্র্যাডিশন আলাদা, লোয়ার বা মার্জিনাল ক্লাসদের একটা ট্র্যাডিশন আলাদা, সেভাবে রিলিজিয়নের ক্ষেত্রে অন্য রিলিজিয়ন্সের ক্ষেত্রে আলাদা, সেভাবে বিভিন্নভাবে যে স্ট্র্যাটিফিকেশন সোসাইটিতে অলরেডি রয়েছে। বা একটা ফ্যামিলি যখন আমি বুঝতে গেলে ফ্যামিলি সেটিংস আমার কাজের জায়গা একটা মেথোডোলজি হিসাবে একটা ডেভেলপ করার চেষ্টা করতে হবে, সেখানে ফ্যামিলি লাইফ এডুকেশনটা তো ইম্পার্ট করা আর না একটা বিশাল বড় দিক, আর যেটার মধ্যে দিয়ে আমরা অ্যাকচুয়ালি যে ফ্যামিলি সাইকেলের যে ব্যারিয়ার্স আছে, যেভাবে আমরা আমরা ফ্যামিলি আমরা অলরেডি ফ্যামিলি আগে আমাদের স্টেজ যে ফ্যামিলি থাকে, নতুনভাবে আমি কারোর সাথে ইউনিয়নের মধ্যে দিয়ে নতুনভাবে ফ্যামিলি ফর্মেশন, তারপর নতুনভাবে প্রক্রিয়েশনের মাধ্যম দিয়ে নতুন চিলড্রেন ডেভেলপ হওয়া, তাদের চিলড্রেনদের প্রি স্কুলের পিরিয়ডটা, পোস্ট স্কুল, তাদের এডুকেশন প্রপারলি ইম্পার্ট হওয়া, তাদের চাকরি, বা তারপরে তাদের অ্যাকচুয়ালি আবার নতুনভাবে ম্যারেজ বা তাদের লাইফ পার্টনার চুজ, তাদের আবার নতুনভাবে নতুন লাইফ হবে, নতুন ফ্যামিলি ফর্মেশন, এইভাবে যে সাইকেল অলরেডি চলতে থাকছে, এই জায়গাটার মধ্যে অ্যাকচুয়ালি সোশ্যাল ওয়ার্ক কিভাবে, কোন জায়গাতে কিভাবে যে প্রবলেমগুলো অলরেডি অ্যারাইজ করছে, সেখানে যে ভ্যালু কনফ্লিক্ট, রোল কনফ্লিক্ট, স্ট্যাটাসের যে অবস্থান, যেটা আমি বলছি কাস্টের স্ট্যাটাস, যেখানে একটা মানুষ জন্মাচ্ছে তার বিলঙ্গিং, ইভেন যে রিলিজিয়ন যেখানে জন্মাচ্ছে সেখানে মেজরিটি অফ হিন্দুজ অ্যান্ড মেজরিটি অফ মাইনরিটি অফ মুসলিমস, বা এই জায়গাতে যদি দেখা যায় সেখানে দুটো ফ্যামিলি সেটিংস এর মধ্যে কি ডিফারেন্সিয়েশনস রয়েছে, আর তাদের মধ্যে কিভাবে ইন্টারঅ্যাকশনস হচ্ছে দুই ফ্যামিলি সেটিংস এর মধ্যে, ডিফারেন্ট রিলিজিয়ন গ্রুপের মধ্যে। তো এইভাবে ইন্টারঅ্যাকশনটা যদি ঠিকঠাক হয় তো সোসাইটিতে প্রবলেম থাকবে না, মানুষ যদি নিজের ফ্যামিলির মধ্যে একটা ইন্ডিভিজুয়াল যদি ঠিকঠাক ভাবে কোএক্সিস্ট করতে পারে, দেয়ার ইজ নো প্রবলেম, সে ফুলি এম্পাওয়ার্ড পাবে ইকোনমিক্যালি, স্পিরিচুয়ালি, এডুকেশনালি, কালচারালি, সোশ্যালি, তাহলে তো প্রবলেম তো নেই, বাট প্রবলেমস ইজ দেয়ার, দ্যাটস ওয়াই সোশ্যাল ওয়ার্ক ইজ দেয়ার। সো এইভাবেই আমি আজকে আপনাদের ক্লাসটাকে প্রায় এন্ডিং করতে যাচ্ছি। আশা করি আপনাদের যে ওভারঅল যে মডিউলস গুলো যে আছে অলরেডি 4টে ব্লক আছে, আজকে আমি ব্লক 1-এর 3টে আমি আপনাদের ইউনিট পড়ালাম, তার মধ্যে একটা এই অল্প টাইম ফ্রেমের মধ্যে আপনাদের একটা ওভারঅল ভিউ দিয়ে দিলাম, তার মধ্যে উইথ এক্সাম্পলস। আশা করি আপনারা হোপফুলি সবাই আপনারা বুঝতে পেরেছেন, অ্যান্ড আপনারা মানে গো রিড দ্য অল দ্য চ্যাপ্টার্স উইথ লেটার অ্যান্ড স্পিরিট, অ্যান্ড আপনারা অলরেডি কোশ্চেনের সাথে ইভেন কোশ্চেন মাইন্ডের মধ্যে অ্যারাইজের সাথে ইভেন প্রত্যেকটা লেটারের যে মিনিংস আছে ওয়ার্ড বাই ওয়ার্ড আপনারা করে নেবেন, আর মেন জায়গাগুলো যে পয়েন্টেড হাইলাইটস যেগুলো আছে সেগুলো আপনারা অলরেডি এইভাবে প্রিপারেশন করবেন। আশা করি আপনাদের জিনিসটাকে খুব ইজিলি আপনারা এটাকে অ্যাক্লিমেটাইজ করতে পারবেন আপনারা এই সাবজেক্টের সাথে। আর আমি নেক্সট দিন আমি এই ব্লকেরই যে রেস্ট দুটো ইউনিট আছে সেটা আমি কমপ্লিট করব। সবাই ভালো থাকবেন, নমস্কার।